রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এটা বলা এখন সবার মধ্যে বিশ্বাস শুরু হয়েছে যে এক্স চিফ যেহেতু বলেছে। এই যে ফ্রাস্ট্রেশনটা, এই ফ্রাস্ট্রেশনটার আউটবাস্ট হয়েছে হচ্ছে 32 নম্বরের কে ধ্বংসের মধ্যে হয়। এই ধ্বংস করার পরে সরকার থেকে শুরু করে জেনারেল ওয়াকার সবাই বুঝতে পেরেছেন যে এই স্পিরিটটা মরে যায়নি। শাসন যদি যদি নেওয়া হয়, সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, আলটিমেটলি কন্ট্রোভার্সিয়াল হয় এবং ফল ভালো হয় না। সেই পাবলিক গন্ডগোল পাকাচ্ছে। আমার আমার পেট্রোল ঢুকছে, লোকজন চতুর্দিকে ছড়ায় যাচ্ছে। এটা নিয়ে যখন আমি ফ্রেন্ডদের সাথে কথা বললাম, তখন এটা নিয়ে ইয়া করলো যে গব্বর সিং আসলো, সাথে সাথে সব খালি হয়ে গেল। যখন ওনাকে সেনা প্রধান করায়, ওনার পাবলিক ইমেজ, উনি নামাজ পড়েন নিয়ে খুব ভালো ভালো কথা বলছিলাম, বাট ওই কথা করে কাজ হয় না, উনাকে উৎসাহ দেওয়ার কোনো কাজ হয় না। ৩২ নম্বর প্রমাণ করেছে বিপ্লব মরেনি। আসিফ নজরুল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হুঁশ ফিরে এসেছে। তারা অন্য হুঁশে, অন্য চিন্তায় ছিলেন। তারা ছিলেন নতুন রাজনৈতিক দল করে ক্ষমতায় এগিয়ে যাবেন এবং বিএনপিকে মাইনাস করবেন। কিন্তু বিপ্লব এমনভাবে প্রকাশিত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে তাদের ঘুম ভেঙে গিয়েছে, সেটা সম্ভব হবে না। বরং ছাত্ররা আগামীতে ভবিষ্যৎ গড়বে, এমন মন্তব্য করেছেন সাবেক একজন সেনা সদস্য। তার আলোচনা শুনলে বুঝতে পারবেন যে এই ওয়াকারুজ্জামানরা হয়তোবা এই ধানমন্ডি ৩২ নম্বরকে রক্ষা করারও একটা চেষ্টা করেছিল। নেবে বা আদৌ তাদেরকে ধরা হবে কিনা, কি মনে করেন আপনি? ধন্যবাদ। প্রথমেই এই প্রেক্ষাপটটা যেখান থেকে শুরু হয়েছে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। আমরা সবাই জানি যে 32 নম্বর এটা ভাঙচুর করা হয়েছে। এখানে ছাত্র জনতা, অনেকে এখন ছাত্রকে বাদ দিয়ে শুধু জনতা বলতে যাচ্ছেন, বাট আমি মনে করি অ্যাকচুয়ালি আমরা ওখানে কিন্তু কোনো সমন্বয়কে কি দেখেছি, দেখিনি। বাট মেইন হচ্ছে যে দেশের জনগণের ভিতরে যে ফ্রাস্ট্রেশনটা ছিল, তারা 14ই আগস্ট, সরি 5ই আগস্টে তারা যেভাবে জীবন দিয়েছে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, তার পরবর্তীতে তারা যেটা আশা করেছে, যে তারা দেখেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল, ইভেন সেনাবাহিনীর বিভিন্ন লোকজন এই সমস্ত ফ্যাসিস্টদের দোসরদের বিভিন্ন জায়গায় রক্ষা করে চলছে। এর পরবর্তীতে যেটা হচ্ছে, বিভিন্ন জায়গায় উপদেষ্টা নিয়োগ এবং অন্যান্য সবকিছুতেই একটা লোকজনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেশনটা হচ্ছে এত রক্ত দিয়েছি, এত কিছু করেছি দেশের জন্য, তারপরেও দেশটা কেন একটা শুদ্ধভাবে আসতেছে না। এটার সাথে শুরু হয়েছে হচ্ছে শেখ হাসিনার যে পাশের দেশ থেকে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য। এবং আমি আগেও একবার বলেছি যে, একবার না, কন্টিনিউয়াস বলেছি যে এই শেখ হাসিনার এবং এই পতিত স্বৈরাচারের যে যারা দোসর যারা ছিল, তাদের এই আস্ফালনের মূল কারণ, স্ট্রেংথটা হচ্ছে যে দেশের ভিতরে আমলা থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা সবগুলো এখনো 90% হচ্ছে তাদের লোকজনই আছে। এবং এটাও আমি একবার বলেছিলাম মাসখানেক আগে যে তারা একসময় ভারতের মাধ্যমে চায়নার কাছে অ্যাপ্রোচ করেছে যে তারা একটা প্রবাসী সরকার তৈরি করবে, তাতে যেন সাপোর্ট দেওয়া হয়। মানে হচ্ছে এই পর্যন্ত তারা হাইয়েস্ট লেভেলে চলে গেছে, এবং এইটা আমাদের দেশের জনগণের মধ্যে ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করছে। এবং ফ্রাস্ট্রেশনের কারণেই কিন্তু সবাই বলেছে যে ছাত্র জনতা তারা অ্যাকচুয়ালি তাদের যে স্ট্রেংথটা, বিপ্লবের যে স্পিরিট, যেটা এটা অলরেডি মরে গেছে। অতএব এখন ওই পতিত স্বৈরাচাররা যেভাবে সেট করেছে, আমরা সবাই জানি যে, আমরা আগেও বলেছিলাম যে 5ই আগস্ট যখন বিপ্লবটা হয়, এই বিপ্লবটা হাইজ্যাক করেছিল জেনারেল ওয়াকার, তার মধ্যে হচ্ছে জেনারেল হামিদ ডিজিডিজিএফআই, এবং তার মাধ্যমে আসিফ নজরুলকে নিয়ে একটা তাদের নিজেদের মতো সরকার গঠন করতে চেয়েছিল, বাট পার্শিয়ালি তারা সফল হয়েছে। এই যে এই জিনিসগুলো আমরা অনেক আগে বললো, রিসেন্টলি জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এটা বলা এখন সবার মধ্যে বিশ্বাস শুরু হয়েছে যে এক্স চিফ যেহেতু বলেছে। এই যে ফ্রাস্ট্রেশনটা, এই ফ্রাস্ট্রেশনটার আউটবাস্ট হয়েছে হচ্ছে 32 নম্বরের কে ধ্বংসের মধ্যে হয়। এই ধ্বংস করার পরে সরকার থেকে শুরু করে জেনারেল ওয়াকার সবাই বুঝতে পেরেছেন যে এই স্পিরিটটা মরে যায়নি। সো স্পিরিটটা যদি মরে না যায়, এর আগে আপনারা অনেক জায়গায় অনেকজনকে বলতে শুনেছেন, স্ট্র্যাটেজিতে বলছেন যে এই এই বছর মার্চের মধ্যে একবার সরকার চেঞ্জ হয়ে যাবে, ফেব্রুয়ারির মধ্যে সরকার চেঞ্জ হয়ে যাবে। বাট এটা কি জন্য ছিল? তাদের যে ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রেংথটা ছিল আওয়ামী লীগের এই দোসরদের কারণে। এখন এই দোসররাও বুঝে গেছে যে অ্যাকচুয়ালি তাদের এই প্ল্যান সফল হবে না। কারণ হচ্ছে কি, যে এই আমলাতন্ত্রের ভিতরে, সেনাবাহিনীর ভিতরে, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে দেশপ্রেমিক যে অংশটা আছে, তারা এখন দে আর টেকিং চার্জ। এবং এটাও জেনারেল ওয়াকার বুঝে ফেলার পরে আপনি রিসেন্টলি আপনি দেখবেন বিভিন্ন ভারত থেকে শুরু করে বিভিন্ন যারা আওয়ামী লীগ বান্ধব যে সমস্ত ওয়েবসাইট বা ব্লগার বা যারা ছিল,
তারা এখন জেনারেল ওয়াকারকে অ্যাবিউজ করা শুরু করেছে। আমাকে বিভিন্ন জনে ইনবক্সে দিয়েছে। এটার কারণটা হচ্ছে এখন জেনারেল ওয়াকার সিধা লাইনে আসছে, বাট সিধা লাইনে আসার কারণ হচ্ছে উনি ভলেন্টিয়ারে আসেন, উনি প্রেশারে পড়ে আসছে, এবং এই ছাত্র জনতার প্রেশারটাই হচ্ছে এটার মূল কারণ। এটা দেখার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ছাত্ররা মিলে তারা এখন ডিসিশন নিয়েছে। এখন অ্যাকচুয়ালি এই এই যে ছাত্র জনতার যে বিপ্লবী স্পিরিট, যেটা এটাকে তাদেরকে ফেস করতে হয়েছে, ফেস করার জন্যই তারা এখন ডেভিলস হান্ট নামে অপারেশন কিন্তু আমরা তো সেদিন দেখলাম যে গাজীপুরে যে ঘটনা ঘটেছে মধ্যরাতে, ছাত্র জনতা যদিও বলা হয় কিন্তু সেখানে ছাত্ররা ছিল, সেই ঘটনা ফেস করতে গিয়ে মানে আমরা সেখানকার কিছু সন্ত্রাসী বলা হয়েছে যে সন্ত্রাসীরা গুলি করেছে ছাত্রদের উপরে, তখন যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হলো, তো সেখানে মধ্যরাতে কার নির্দেশে সেই বাড়ি ভাঙতে গিয়েছিল, নাকি সেটাও স্পিরিট মানে বিপ্লবের স্পিরিট ছিল? আমি যেটা হয় এই ধরনের সিচুয়েশনে যখন হোস্টাইল অ্যাটিটিউড শুরু হয়, তখন অ্যাকচুয়ালি যেটা হয় এটা ওই ওই জায়গার মধ্যে যখন জিনিসটা লোকজন ছাত্র জনতা যখন একসাথে ছিল, তখন কেউ একটা উস্কানিমূলক বক্তব্য দিলেই বা ওই বিপ্লবী ধারার কথা বললেই, যেহেতু তাদের মধ্যে গুলি করেছে, অতএব এটা একটা প্রতিহিংসার অ্যাটিটিউড ওখানে সৃষ্টি হবে। এবং যেহেতু ওটা একসাথে বিপ্লবীরা সবাই একখানে ছিল, আমার মনে হয় ওখান থেকেই কারো প্ল্যানিং ওখানে গিয়েছে। বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এইটার পরে যখন ডেভিল হান্ট অপারেশনটা হলো, ইভেন ডেভিল হান্ট অপারেশনের পরে সেনা সদরে কয়েকটা কনফারেন্স হয়েছে এই ডেভিল হান্ট নিয়ে, এবং এর মধ্যে কিছু কিছু অফিসার আবার বলেছে যে আমরা শুধু তো ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ধরবো না, যারা করবে তাদেরকেই ধরবো, আমরা বিএনপি কেও ধরবো, ইয়া করবো। মানে আমার কাছে কোশ্চেন তখন জেগেছে যে কোশ্চেন করার যে গত 16 বছরে আপনারা ওই জঙ্গিবাদ আর ইয়ার জিনিস কপচাইছেন, জয় বাংলা বলে ইয়া করছেন, এখন তাদেরকে মনে হয়েছে, সেনাবাহিনীর এখন মনে হয়েছে যে এখন যে যেই সন্ত্রাসী তাকেই ধরতে হবে, এতদিন কিন্তু হয় নাই। এনিওয়ে, আমি যেই সন্ত্রাসী তাকেই ধরার পক্ষপাতী, বাট কথা হচ্ছে এই জিনিসটা এখন আমি মনে করি যে ট্রু স্পিরিটেই এখন যারা সেনাবাহিনীর ইয়াং অফিসার আছে তারা জিনিসটা ধারণ করেছে, এবং সেনাবাহিনীর সিনিয়ররা এটা আন্ডার কম্পালশন হোক যেভাবেই হোক, তারা এখন সঠিকভাবে যারা এই সন্ত্রাসী যারা এই ফ্যাসিস্ট সরকারের সাপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধে অপারেশন করার জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, এবং আমি আশা করি এটার ফল ভালো হবে। ধন্যবাদ। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সেখানে মানে ছাত্ররা 32 নম্বরে ছাত্ররা ছিল, জনতা উৎসুক জনতাও ছিল, সেখানে ভাঙাভাঙি হয়েছে, এবং গাজীপুরেও ছিল। তো ডেভিল হান্টের মধ্যে সেটা কি আসবে না যদি ছাত্ররা কোনো অন্যায় করে? না, মানে এখানে আপনারা বিপ্লবী বলে সবকিছুই বিপ্লবী একটা জিনিস দেখেন যে যখন ওখানে 32 নম্বরে যখন ছাত্র জনতা যখন ছিল, সেখানে কিন্তু সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীকে এখানে বুঝতে হবে যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন মানে রিভলিউশনারি স্পিরিট আর একটা হচ্ছে যেটা আপনি বলতেছেন যে ফেলানি বা একটা ভ্যান্ডালিজম বা অন্যায়, তারা ওখানে ভ্যান্ডালিজম করতে যায় নাই। এটা আপনার কাছে কিছুই মনে হতো না যদি এটা 5 তারিখের পরে 6 তারিখের যদি রেভলিউশ করে দিত, এটা আপনার কাছে মনেই হতো না, কোনো কিছুই মনে হতো না। এবং অপারেশন ডেভিল হান্টটা যদি জাস্ট এরপরে আইন শৃঙ্খলা বাহিনী যখন নিয়েছে 8 বা 9 তারিখে বা 10 তারিখে, ইভেন 1 মাসের মধ্যে যদি চালু হতো, আপনার কাছে এটা স্বাভাবিক লাগতো। এই এই যে বিপ্লবী স্পিরিটটা যে লুজ হয়েছে, এই লুজ হওয়ার জন্য দায়ী হচ্ছে জেনারেল ওয়াকার, জেনারেল হামিদ, আসিফ নজরুল এবং এর যারা অ্যাসোসিয়েট যারা আছে, এরা এই জিনিসটাকে বিপ্লবী চেতনাকে ভেবেছিল ডাই ডাউন করে তারা নিজেদের স্পিরিটে আবার উঠবে। এই জিনিসটা দেশের জনগণ, ছাত্র জনতা ফিল করেছে, ফিল করে তারা সেই একই বিপ্লবী চেতনা ওখানে এসে দাঁড়িয়েছে, 32 নম্বরটা ঘুরিয়ে দিয়েছে। এটা ছিল হচ্ছে যে কোনো ইজমের একটা তীর্থস্থান থাকে, মুজিববাদের তীর্থস্থান হচ্ছে ওইটা, অতএব মুজিববাদ হচ্ছে বাকশালী মুজিববাদ, এই জিনিসটা বাংলাদেশের কোনো স্থান নাই, এবং এটা কারেক্টলি তারা ওখানে ধ্বংস করে দিয়েছে। এই স্পিরিটটা ধ্বংস করার পরে সরকার এই বিপ্লবী চেতনাকে রিকগনাইজ করতে আবার বাধ্য করা হয়েছে, এটা তারা ভলেন্টিয়ার করেনি, তাদেরকে বাধ্য করা হয়েছে। বাধ্য করার ফলে তারা এই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা এই অপারেশন ডেভিল হান্টটা চালু করেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার সারোয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে, এবং সেই সাথে আপনার কাছে প্রশ্ন নিয়ে যেতে চাই, 6 মাস পরে কেন বিপ্লবী স্পিরিটটা আবারও চাঙ্গা দিয়ে উঠলো? কিন্তু 6 মাস, যেটা কর্নেল মুস্তাফিজুর রহমান বলেছেন, সেটাই কি আপনার মনে হয় যে 6 মাস পর্যন্ত আসলে বিপ্লবীরা দেখেছে, কিন্তু যখন দেখেছে যে কিছুই হচ্ছে না বা তাদের বিপ্লব হাতছাড়া হয়ে যাচ্ছে, আবারও তাদের মধ্যে সেই বিপ্লবের চেতনা ধারণ হয়েছে বা চেতনা জেগে উঠেছে? আপনার কি মনে হয়?
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ-আলোচক দুইজনই আমার অত্যন্ত প্রিয় মানুষ। দেখুন, বিপ্লবী চেতনার কতগুলো ওয়েভ থাকতে পারে, যেটা আমরা দেখেছি ফ্রেঞ্চ রেভলিউশনে। সো এখানে একটা নতুন ওয়েভ সৃষ্টি হয়েছে এবং এইটা আমাদেরকে আশান্বিত করেছে যে 5ই আগস্টের পরে যে সেকেন্ড ওয়েভটা আসছে 5ই ফেব্রুয়ারি, অর্থাৎ যে বিপ্লবী চেতনাটা মানুষের ভিতরে এখনো জাগ্রত রয়েছে এবং তাদের ভাষায় তারা যে স্বৈরাচারের যে বাতিঘর সেটাকে ধ্বংস করেছে, এইটা প্রমাণ করে যে জনগণ অথবা যারা বিপ্লবীরা তারা এখনো মাঠে আছে, জনগণও মাঠে আছে। এইটা ইতিহাস আছে এবং এটা হতে পারে, থার্ড ওয়েভ হতে পারে, ফোর্থ ওয়েভ হতে পারে। সো এটা বিপ্লবের ওয়েভ থাকে, কিন্তু যে জায়গাটায় বিপ্লবীরা ব্যর্থ হতে চলছে বা ব্যর্থ হতে পারে সেটা হলো যে একটা সফল বিপ্লবের পরে বিপ্লবীরা শাসন ব্যবস্থা পরিচালনা করে, টার্মস অ্যান্ড কন্ডিশন ডিকটেট করে, কিন্তু এখানে তারা সরকার গঠন করেছে স্বৈরাচারী দোসরের হাতে, অর্থাৎ বিজয়ীরা বিজিত পরাজিতদের নিয়ন্ত্রণে চলে গেল প্রেসিডেন্টের কাছে শপথ নিয়ে। এই জিনিসটা তারা রিয়েলাইজ করতে পারেনি, তারা কারেকশনও পরবর্তীতে করতে পারে নাই। তাহলে যারা বিজয় অর্জন করলো এত বড় স্যাক্রিফাইসের পরে, যে বিজয়ের আমরা ওর শরিকদার, পুরো সময়টা ভয় ডর উপেক্ষা করে আমরা সেই আন্দোলনের শরিক হয়েছি। যারা আমার ফেসবুক ফলো করে আপনারা দেখেছেন যে মহাখালী রেল ক্রসিং এর পাশে আন্দোলনে আমরা প্রতিদিন শরিক হয়েছি, এমনকি আমার স্ত্রী বাচ্চারাও একদিন নেমে গেছে। যেমনটা অনেক অফিসারদের, অনেক বাংলাদেশের নাগরিকদের ছেলে সন্তান, মেয়েরা, স্ত্রীরা সবাই নেমে গেছে। সেই রকম একটা পরিস্থিতিতে আপনার এইটা একটা মারাত্মক ভুল ছিল। বিজয়ীরা যারা বিজিত, যারা স্বৈরাচারের দোসর, তাদের কাছে তাদের নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেওয়া, এটা একটা মারাত্মক ভুল হয়েছে। এবং এই যা কিছু হচ্ছে, এই যে নতুন স্পিরিট এখন আসছে আবার সামনে, সেই ভুলের কিছু কারেকশন হয়েছে বলে আমি মনে করি। এখন এইখানে মোস্তাফিজ 2-3 বার জেনারেল ওয়াকার এবং হামিদের কথা বলেছে, আমি তার সাথে হামলি দ্বিমত পোষণ করি। এই কারণে যে আমি যতটুকু জেনারেল ওয়াকারের অবস্থান বুঝি, যে তিনি কোথাও এই মন্তব্য করেছেন যে সেনা শাসন যদি নেওয়া হয়, সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, আলটিমেটলি কন্ট্রোভার্সিয়াল হয় এবং ফল ভালো হয় না। আলটিমেটলি ওই এরশাদের মতো পতন হয়, আর আলটিমেটলি ওই পাকিস্তানের জিয়াউল হকের মতো পতন হয়। সো আই অ্যাপ্রিসিয়েট, আমি তার এই ধারণাকে, এই পারসেপশনকে কমপ্লিটলি এন্ডোর্স করি। তিনি অত্যন্ত একটা বিপ্লবের পরেও অত্যন্ত শান্তিপূর্ণভাবে একটা সিভিলিয়ান সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করছে, এই ক্রেডিট তিনি পাবেন, এইটা ইতিহাসের অংশ। দ্বিতীয় ইতিহাসের অংশ হলো ক্ষমতা নেওয়ার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা গ্রহণ করে নাই। সেই সময়ে জনগণের পক্ষ থেকে স্লোগান দেওয়া হয়েছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। হয়তো আশাবাদের জায়গা থেকে অনেকে এই কথা বলে থাকে। আর জেনারেল হামিদ, আমি জানি না কেন বারবার তার নামটা এখানে আসছে। আমি যতটুকু জানি যে আয়না ঘরে যারা রেসপন্সিবল ছিল, 2 ক্যাটাগরির এখানে ডিজি ছিল। যারা ধরে এনে, যারা আয়নাঘর সৃষ্টি করেছে এবং ধরে এনে আয়না ঘরে তাদেরকে আইন বেঁধে রেখে উইদাউট এনি লিগাল প্রভিশনস তাদেরকে সেইখানে বন্দি রেখেছে, তাদের দায়িত্ব একরকম। আর যারা এইটাকে কন্টিনিউ করেছে, হয়তো তাদের আর কিছু করার সুযোগ ছিল না, তারা তাদেরকে মুক্তি দিতে পারে নাই, কিন্তু তারা কাউকে নতুন করে ধরে এনে আয়নাগরে সেইখানে নির্যাতন করেনি। তাদের আইনের ভাষায় ডিগ্রি অফ অফেন্স ইজ ডিফারেন্ট। একজন ডাইরেক্ট কমিশন করেছে, তার ডিগ্রি যদি 80 হয়, আর যে এটা কন্টিনিউ করছে তারটা অনেক ফার বিলো আইনের ভাষায়। অতএব আমি ওইখানে এই 2 ক্যাটাগরি তাদেরকে করতে চাই, যে যারা বাধ্য হয়েছে যে এইটাকে কন্টিনিউ করতে, তাদের অফেন্স অনেক অনেক কম। জেনারেল হামিদ তো তারপরে তার চাকরি গেছে, তো সে কিভাবে এইটাকে এই স্বৈরাচার এই এই
বিপ্লবী চেতনাকে কুঠারাঘাত করলো অথবা সেটাকে নিম্নমুখী করলো, এটা আমার বোধগম্য হচ্ছে না। আমি যেটা বোধগম্য হচ্ছে আমার, সেইটা হলো যে প্রশাসনে, সেনাবাহিনীতে, আপনার পুলিশে স্বৈরাচারের দোসর হিসেবে যারা পরিচিত, এই 80-90% তাদেরকে নিয়ে এই সরকার কোনোভাবে সাফল্য হতে পারছে না। তারা শুরুতেই তাদের বোঝা হচ্ছিল, তারা জানে যে গত 15 বছরে 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ তাদের সিএস খতিয়ান, সিএস, আরএস, এসএ এবং বিএস, অর্থাৎ তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে আওয়ামী লীগ পরিবার ব্যতীত কাউকে এই সমস্ত চাকরি করার সুযোগ দেয় নাই। বিএনপি এবং বিরোধী দল ঘরানার যারা ছিল তারা চাকরি পায়নি। তো এইরকম একটা প্রশাসন নিয়ে আপনি কোনোভাবে সফল হবেন না, সেইটা তাদের বোঝাচ্ছিল। বাই নাও অন্তত 30,000 নতুন করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ প্রশাসন 30,000 রিক্রুট করতে পারতো, প্রতি মাসে একটা করে ব্যাচ নিতে পারতো। সেনাবাহিনীতে যুদ্ধকালীন সময় শর্ট সার্ভিস কমিশন হয়, 4 সপ্তাহ ট্রেনিং করে তাদেরকে যুদ্ধে পাঠানো হয়। এইখানে 4 সপ্তাহ ট্রেনিং করে এই সমস্ত সেক্টরে, মানে প্রত্যেকটা সেক্টরে 30 থেকে 40,000 রিক্রুটমেন্ট করা যেত। কারণ বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর, ইউনিভার্সিটি পড়ুয়া জনগোষ্ঠীর বেকারত্বের হার হলো 12%। আপনি একদিকে বেকারত্ব কমাতেন, আর একদিকে আপনি এই ফেইজট করতেন, স্বৈরাচারের যারা স্বৈরাচারের বেনিফিশিয়ারি তাদেরকে ফেইজট করতেন। কিরকম দোসর বাংলাদেশে রয়েছে, এই নতুন যে আইজিপি, আমি উদাহরণস্বরূপ আজকে এই খবরটা আমি দেখলাম, নতুন যে আইজিপি, হি ইজ এ প্রোডাক্ট অফ দ্য রেভলিউশন, বিপ্লবের প্রোডাক্ট। চাকরিতে ছিল না, চাকরি চলে গেছিল, এরপর তাকে ডেকে এনে আইজিপি বানানো হয়েছে। তার স্ত্রী গত পরশুদিন ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন একটা কুখ্যাত সন্ত্রাসী আছে যার নাম হলো আক্তার, যাকে লালন পালন এবং পোষণ করছে পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে সে মাসে 5 লাখ টাকা দিত, তার ছেলের নামে নাকি একটা বাড়ি বানাইছে। আর এইখানের যে পুলিশের এসি এবং ওসি যে আসে, তাদের মাসিক মাসোয়ারা দেয় এমন কোন আওয়ামী লীগের নেতা নাই যার সাথে ছবি নাই। আপনি যদি দেখেন, আমাকে ভুক্তভোগীরা দিয়েছে, এই দেখেন ওই যে দাঁড়িয়ালা ইন দ্য সার্কেল, পাশে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন। এরপরে আছে, আপনি দেখেন এই যে দীপুমণি, এই যে খুকুমণির সাথে দেখেন ওই যে আক্তার, ওই যে সার্কেল করা দেখেন। এরপর দেখেন আছে এই যে ঢাকা উত্তরের মেয়রের সাথে দেখেন। এই ছেলে, আরো অনেক ছবি আছে, আমি সময় ক্ষেপণ করার জন্য সব ছবি দেখাচ্ছি না। এই ছেলে এখন কিভাবে জানি বিএনপি সেজে সে নাকি আবার একটা গুম কমিশনে আবেদন করছে, সে র্যাব কর্তৃক নাকি গুম হয়েছিল। সো এই কিভাবে ভোল পাল্টায়, এবং তাদের এই সিস্টেমটা এত বড় একটা সন্ত্রাসী যে মাটি কাটাতে অনেক অফিসার, অনেক সৈনিক, অনেক নিরীহ মানুষের জমি দখল করে, ডিজিএফআই এর কিছু অফিসার এবং পুলিশকে লালন করে, মানুষের হেন কোনো অত্যাচার নাই, এমন কোনো দখল নাই, এইরকম একটা সন্ত্রাসী যার নামে কমপক্ষে 10টি মামলা রয়েছে, ওয়ারেন্টভুক্ত আসামি, কি করে এই বিপ্লবের প্রোডাক্ট আইজিপির ওয়াইফ তার আমন্ত্রণে একটা স্পোর্টস অনুষ্ঠানে যা প্রধান অতিথি হয়েছে। এটা তো অত্যন্ত দুঃখজনক। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি আহ্বান জানাবো আইজিপিকে, আপনার ওয়াইফ জনগণের সামনে ক্ষমা চাবে, আপনি 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করবেন, না হলে আপনার পদত্যাগ করা উচিত, না হলে ভুক্তভোগীরা আপনার বিরুদ্ধে আন্দোলনে নামবে। আপনি যদি না জেনে থাকেন, আপনি এইটাকে এখন আপনি কারেকশন করেন। সো এই ধরনের সন্ত্রাসীরা কিভাবে মিশে যে এই বিপ্লবের স্পিরিটটাকে আপনার ধ্বংস করছে। কারণ এই 80%, 90% এই স্বৈরাচারের যে দোসর, তাদেরকে নিয়ে আপনি এই সন্ত্রাসীদের এই 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 যে জমি খেকো, এদেরকে আপনি গ্রেপ্তারও করতে পারছেন না, তাদেরকে বিচারেরও সম্মুখীন করতে পারছেন না। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আইজিপি সাহেবকে ধরিয়ে দিলাম যে এইরকম একটা সন্ত্রাসী দাওয়াতে আপনার ওয়াইফের কখনই আসা হচ্ছিল না, এবং ক্যান্টনমেন্ট থানার পুলিশ সেই আইজিপির ওয়াইফকে প্রোটেকশন দিয়েছে। অর্থাৎ ওই ক্যান্টনমেন্ট থানায় এখন যে ওসি আছে, তার পকেটে প্রতি মাসে যাচ্ছে 5 থেকে 10 লাখ টাকা যাচ্ছে আমার ধারণা।
না হলে যে ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্ব এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা, তাকে কেন গ্রেপ্তার করছে না? তো সেই ক্ষেত্রে এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত, এবং এই ধরনের সন্ত্রাসীরা প্রত্যেকটা পাড়া মহল্লায় মিশে গিয়ে পুলিশকে ম্যানেজ করে, ওই যে আওয়ামী লীগের দোসর পুলিশ যারা হঠাৎ করে অনেকে অতি বিএনপি সেজেছে, এই তাদেরকে ম্যানেজ করে তারা এখন এই আইজিবির ওয়াইফ এদেরকে এনে নিজেদের রক্ষার জন্য এই ধরনের প্রোগ্রাম শুরু করে দিচ্ছে। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে আমরা আশা করি বড় সন্ত্রাসী তো একটাও ধরতে পারেন নাই, বড় ডেভিল তো একটাও ধরতে পারেন নাই, তারা তো সব পগার পার, সব পালাই গেছে। এই ছোটখাটো এই যে বাটপার, এই যে চুনুপুটি, অন্তত এদেরকে ধরে দেখান যে অপারেশন ডেভিল হার্ট আপনারা সাকসেসফুল করতে পারবেন, এবং সেইটা শুরু হোক এই মাটিকাটা ইসিবি চত্বরের এই সন্ত্রাসী আক্তারকে গ্রেপ্তারের মাধ্যমে। এইটা আপনার প্রোগ্রামের মাধ্যমে জনগণের সামনে এই ইস্যুটা আমি আনলাম, যাতে যাদের দায়িত্ব পুলিশ এবং র্যাব, তারা ইমিডিয়েটলি আজকে রাতের ভিতরে এই সন্ত্রাসী আক্তারকে গ্রেপ্তার করে অন্তত মানুষের সামনে দেখাতে পারে যে তারা ক্যান্টনমেন্ট সংলগ্ন একটা বড় সন্ত্রাসীকে তারা গ্রেপ্তার করেছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি গোলাম সরোয়ার মিলন আপনার কাছে শুনতে চাইবো যে 5ই ফেব্রুয়ারি যে 6 মাস পরে শেখ হাসিনার বক্তব্য এবং তারপরের ঘটনাগুলো যেগুলো ঘটলো 32 নাম্বারকে নিয়ে, সেটা আপনি শুধুই কি মনে করেন শেখ হাসিনার উস্কানি এবং ভারতের প্ররোচনা এরকমটা বলা হচ্ছে, এবং পররাষ্ট্র উপদেষ্টা বলে দিবেন যে একদম হাসিনাকে স্টপ করানোর জন্য? তো হাসিনাকে আসলে অনলাইনে স্টপ করানো এভাবে সম্ভব হবে কিনা? তো সেটি 32 নাম্বার যদি হাসিনার উস্কানি হয়ে থাকে এবং সারা বাংলাদেশে যেটা ঘটেছে সেটাও কি উস্কানি বলবেন কিনা? এবং গাজীপুরে যে ঘটনা ঘটলো সেই ঘটনার সূত্রপাত আসলে কি? যারা মধ্যরাতে ভাঙতে গিয়েছিল সেটা অন্যায় হয়েছে, না যারা গুলি করেছে সেটা অন্যায় হয়েছে, না দুইটাই অন্যায়? ধন্যবাদ আজকের এই টেবিল টকের প্রিয় সঞ্চালক হাসিনা আপা আপনাকে, এবং আমার সাথে আমার প্রিয় দুইজন ব্যক্তিত্ব সহ-আলোচক তাদেরকে এবং অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি শুভেচ্ছা, সালাম, আসসালাম আলাইকুম। আমি দুইজনের আলোচনা খুব গভীর মনোযোগের সাথে শুনছিলাম, তবে আমি কর্নেল মুস্তাফিজ ভাইয়ের বক্তব্য যেটা রেখেছেন তার অধিকাংশ বক্তব্যের সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই যে প্রথমে একটা ভূমিকায় বলতে চাই যে যেটা আমার প্রিয় সারার ভাই বলেছেন যে মানে বিপ্লব এবং তার যে প্রেক্ষাপটটা বর্ণনা করেছেন, এখানে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে যে এইটা সত্যিকার ভাবে যদি বিপ্লব হইতো এবং বিপ্লবের একটা লক্ষ্য থাকতো, বিপ্লবী বাহিনী থাকতো, বিপ্লবের সেই প্রথম 5 তারিখের পর যদি বিপ্লবী সরকার গঠিত করা যেত, তাহলে এটাকে বিপ্লব বলাটা এটা সমীচীন বলে হতো বলে মনে করি। আমি মনে করি একটা রক্তাক্ত একটা গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থান এদেশের 24-এর জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন 6 মাসেই সরকার দেখাতে পারেনি। এটা হচ্ছে প্রত্যাশা এবং প্রাপ্তির ফারাক। এবং আপনারা জানেন যে আমরা এই দেশটাকে আমরা যে মানবিক মর্যাদা, সাম্য এবং সামাজিক ন্যায় বিচারের আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটা তো চেতনাধারী স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শুধু এটাকে বিক্রি করেছে, কিন্তু তারা এটা করে নাই। কিন্তু আমি মনে করি 24 আমাদেরকে চেতনা জাগিয়েছে, এবং এই স্পিরিটটা আমাদের ধারণ করতে হবে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু সেটা তো জন্য যে এই সরকার সেটা করতে পারে নাই 6 মাসে, তার যে ব্যর্থতা, এটা হলো তার রাজনৈতিক শক্তি নাই, 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে এটি স্টেক হোল্ডার অনেক। বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসাবে এটা তারা একটা স্টেক হোল্ডার, জামাত কিংবা মিলন ভাই একটু ইন্টারাপ্ট করছি। মিলন ভাই, আপনার কথার ভিতরে একটা কথা অ্যাড করার জন্য খুব আগ্রহ ফিল করছি। জি জি, বিপ্লব অথবা গণ অভ্যুত্থান যাই বলেন, এইটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই অনভিজ্ঞ এই এনজিও, এই চিটাগাং গভর্নমেন্ট, তাদের অনভিজ্ঞতা। সেনাবাহিনী অবস্থা নিয়েছে, তারা ক্ষমতা নিবে না, এই জন্য দায়ী হইল এই আসিফ নজরুল গংরা। তারা সঠিকভাবে সরকার গঠন করতে পারে নাই, তারা সাহসী লোক খুঁজে পায়নি, তারা সৎ লোক খুঁজে পায়নি,
এবং বিপ্লবী সরকার করতে পারে নাই, তারা প্রোক্লেমেশন ঘোষণা করতে পারেনি। ধন্যবাদ। সরি, আপনার ভিতরে ঢুকে কথা বললাম। না, আপনি আমাকে আমার কথাগুলি আপনি আগে বলে দিয়েছিলেন, আমি এই নিয়ে আসতেছিলাম। যে কথা হলো যে এই 24-এর যে জুলাই ঘোষণার জন্য ছাত্ররা যে দাবি জানালো কিংবা একটা ডেট দিল, সেটা কিন্তু হইল না, এখন পর্যন্ত হয় নাই। অবশ্যই আমি বিশ্বাস করতে চাই এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এটা হওয়া উচিত। এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট হওয়া দরকার। এই কারণে এই গণঅভ্যুত্থানটাকে ভবিষ্যতে সংবিধান আমরা এটা কি বলে সংশোধন বলি কিংবা নতুন সংবিধান রচনা করি, পুনর্লিখন বলি। যদিও বিপ্লব হলে পুনর্লিখন হতো, আমরা এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আছে, সেই সংবিধান অনুযায়ী আপনার হচ্ছে কি বলে শপথ গ্রহণ হচ্ছে। যাক, আমি ওই বিতর্কে না গেলাম। সুতরাং এটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এই 24-এর যে আকাঙ্ক্ষাকে, এবং সেটা রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে সেটা হবে, এটাই আমাদের বক্তব্য। এবং এখানে আমি যে কথাটা বলতেছিলাম, যেটা আমাকে সারোয়ার ভাই আমাকে একটু খেইটা হারাই ফেলে দিচ্ছেন, যে আমরা যে উস্কানিটা বললেন আপনি আমাকে প্রশ্ন করলেন যে 6 মাস পরে কেন, এটার উত্তর দুই দিক থেকে আছে। প্রথম কথা হইলো ফ্যাসিস্ট হাসিনার কোনো অনুতাপ নেই, অনুশোচনা নেই, ক্ষমা চাওয়ার কোনো মানসিকতা নেই। আল্লাহ পাক কোরআনে বলছে যে তুমি তওবা করো এবং তোমার অনুশোচনা বোধ করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুতরাং সেইটা তো কোনো দিকে, এবং আল্লাহ পাক কোরআনে বলছেন ক্ষমা বড় মহত্বের লক্ষণ, কিন্তু এদের তো কোনো অনুশোচনা নেই। সুতরাং এদের কিভাবে ক্ষমা করবেন? ক্ষমা করার কোনো স্কোপ নেই। এর আগেও তো উনি বক্তব্য রেখেছেন, সেখানেও তো ওনার অনুশোচনা ছিল না, তো হঠাৎ করে এই বক্তব্যকে কেন আমরা এত ইম্পর্টেন্ট ধরে নিলাম? আধিপত্যবাদী ভারতের দ্বারা প্রভাবিত হয়ে যেখানে এই সরকারের সাথে তারা এখনো সম্পর্ক স্বাভাবিক করতে পারেনি, পাশাপাশি জনগণ টু জনগণ, পাবলিক টু পাবলিক যে সম্পর্ক তৈরি করার কথা ছিল সেটা ভারত সেটা করে নাই। আমাদের নদীর হিসাব, অসম বাণিজ্য নীতি, বিভিন্ন কারণে সীমান্ত সমস্যা ইত্যাদি ইত্যাদি কথা এখানে বিজ্ঞ আলোচকরা সবাই জানেন, ভারত সেটা করে নাই। সুতরাং আমাদের মূল কথা হচ্ছে যে বিপ্লব বলি আর এই গণঅভ্যুত্থান বলি, এটাকে আমরা ঐক্যমতের ভিত্তিতে এই আধিপত্যবাদী বিরোধী শক্তি সমূহ আমরা যারা আছি আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, কেউ জাতীয়তাবাদী রাজনীতি করতে পারে, কেউ ইসলামিক রাজনীতি করতে পারে, কেউ বৌদ্ধপন্থীর রাজনীতি করতে পারে, কিন্তু আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমরা সেখানে একটা ঐক্যমতের ভিত্তিতে আমরা সামনে আগাবো। আমরা একটা নির্বাচনের দিকে যাব, যৌক্তিক সংস্কারের ইয়ের মধ্য দিয়ে। কারণ এই ঐক্য যদি না থাকে, আজকে দেখেন ভারতে বসে শেখ হাসিনা যেটা করছে, ভারতের ভারত কি বলছে, তাদের সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানের সাথে স্কাইপিতে যখন মিটিং করে তখন দেখায় যে ওই কি বলে সেই আত্মসমর্পণের দৃশ্য ফটো পিছনে রেখে তারা দেখাইছে, এবং তারা বলতেছে বিজয় দিবস তারা পালন করে। আমাদেরকে যেখানে আমরা বিজয় দিবস বলি, তারা বলে এটা তাদের পাকিস্তানের বিরুদ্ধে বিজয় দিবস ইত্যাদি। তারপর তারা যখন বলে যে একটা সেনাপ্রধান বলে যে, কিংবা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন বলা হয় যে নির্বাচিত সরকার যখন আসবে তখন সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে, এই কথাগুলি কিন্তু দুই পক্ষের সম্পর্ককে কিন্তু এটাকে কি বলে ফারাক করে দেয়, উত্তেজিত করে তোলে। যদিও আমি বিশ্বাস করি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা কথা বলবো, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, আমরা সবসময় যুদ্ধ চাই না। পাশাপাশি এই নতজানু পররাষ্ট্রনীতি কিংবা লেন্দুকদর্জির যে স্বরূপ আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার মধ্যে দেখেছি, সেইটার থেকে তো ভবিষ্যতে প্রশ্নে আসে না। তাই আমি যেটা বলতেছি যে এই যেটা হলো এই 5ই ফেব্রুয়ারি যে ঘটনা 32 নম্বরের এটা তারা একটা হাসিনার একটাই করলো, আমাদের আবেগ থাকতে পারে, আমাদের ছাত্র জনতার আবেগ থাকতে পারে, আমরা কেন সেই চক্রান্তে পা দেব? আমাদের বিবেক বিবেচনা দিয়ে আমরা সেটা করা উচিত। আপনি দেখেন আজকে আপনি খুললেই দেখবেন, নিশ্চয়ই দেখেছেন, কর্নেল মুস্তাফিজ ভাই, সরোয়ার ভাই দেখেছেন, আজকে মাহবুজ আলম সাহেব কি বলতেছে। আজকে যেটা আমি দেখছে যে কথিত আন্দোলনের নামে কিংবা মবের নামে এখন থেকে যদি কোনো কিছু উদ্যোগ না হয় তাকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। হয়তো উনি উপদেষ্টা হিসেবে কথাটা বলেছেন, এবং এই কথা বলে রাষ্ট্রকে অকার্যকর করা কিংবা ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তাহলে
আজকে মাহফুজ আলম যখন এই কথা বলে তখন মেসেজটা কিন্তু অন্যরকম আসে, এবং সেখানে লাস্টে সে কোরআনের আয়াত দিয়ে যেটা বলছে, বাংলাটা আমি বলে দিই, জুলুম করা থেকে বিরত থাকুন, না হলে আপনাদেরকেও আপনাদের উপর জুলুম অবধারিত ভাবে আপনাদের উপর বর্তাবে। এই যে কথাগুলি এবং ডেভিল হান্টের যে অপারেশনটা যেটা করা হয়েছে, এখন আমার প্রশ্ন, ডেভিল হান্টের অপারেশনে টার্গেট কারা? এখানে কি ব্যাংক লুটেরা যারা ছিল তারা, না যেটা মুস্তাফিজ ভাই বললেন যে শুধু কি যারা এখানে করছে তারা, নাকি দল মত বিশেষে মানে সবাইকে? এটাই কি মানে ডেভিল হান্ট, যেহেতু গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে ডেভিল হান্ট, তো সেখানে আওয়ামী লীগের দোষরদের কথা বেশিরভাগ বলা হচ্ছে বা আওয়ামী লীগ যারা করে, কিন্তু আমরা আমি আপনাকে বলি আওয়ামী লীগের দোষর ধরতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা এখন চাঁদাবাজি, দখলবাজি কিংবা যারা করছে, সে যে দলেরই হোক, আজকে তাদেরকে কি আপনি ধরবেন না? আপনি কি তাদেরকে ধরবেন না? আজকে মাইক্রোফোন অফ করা মুস্তাফিজ ভাই, আপনার মুস্তাফিজ ভাই কি জানি বলতে যাচ্ছেন? মুস্তাফিজ ভাই অন করে। সরি, আমি জাস্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মেইন স্পিরিটটা হচ্ছে যেহেতু যে গাজীপুরের ঘটনা ঘটেছে এবং ভারত থেকে উস্কানি দিচ্ছে এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকরা বলতেছে তারা নাকি গেরিলা একটা সংগঠন তৈরি করবে, তারপর করবে। সো মেইন থিমটা হচ্ছে দে আর দ্য ডেভিল, দেশকে আনরেস্ট একটা সিচুয়েশন তৈরি করে, দে আর দ্য ডেভিল। সো এইটাই হচ্ছে মেইন থিম। ধন্যবাদ। না আপনি আপনার সাথে একমত, এই মেইন থিমটার সাথে সম্পূর্ণ একমত, কিন্তু পাশাপাশি জনগণের প্রত্যাশা, যেখানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, আমরা 32 নম্বর ভাঙি, যেখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার নিম্নগতি, এই অবস্থায় সেখানে কি রাষ্ট্রপতি চুপ্পু কি ডেভিল এর পর্যায়ে পড়ে না? না আমি সেটা আসতেছি আপনার বলতে চাচ্ছি। আমার কথা হলো কি, আজকে মুস্তাফিজ ভাই একটা কথা বলছে যে বিপ্লবের কিংবা গণ অভ্যুত্থানের যে স্ট্রেংথ ছিল, আমাদের শক্তির জায়গাটা ছিল, সেটা আজকে আবার দুর্বলতার জায়গায়, উইকনেসের জায়গায় যে পরিণত হচ্ছে, এবং সেই কারণে আজকে এই উইকনেসটাকে ওভারকাম করতে হলে আমি একমত যেটা মুস্তাফিজ বললেন যে আমাদের কিংবা গভর্নমেন্ট যেটা করছে ডেভিল হান্ট তখনই সাকসেস হবে, ওইটা 1 নম্বরে রেখে। পাশাপাশি এখন যেটা চলতেছে, আপনি দেখেন মানুষ কি বলে জানেন, যে সেনাবাহিনী আমাদের গর্বের বাহিনী, আপনি তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছেন। আপনি 32 নম্বরে যখন গেছে জনগণ, তাকে এক গ্রুপ গেছিল, যাওয়ার পর ভুয়া বলে তাদেরকে তাড়িয়ে দিছে। মানলাম সেনাবাহিনী কৌশলগত কারণে সেখানে উপস্থিত হয়ে যাতে কোনো সিনকেট না চলে আসছে, কিন্তু এটা তো ভালো মেসেজ ক্যারি করে না। এটা জনগণ তাহলে ভাববে যে তাহলে এই জনগণ 111 সরকারকে যতটা ভয় পাইতো, আপনার রাস্তায় গাড়ি ফেলে দিছে, বাইরে টাকা ফেলে দিছে, এই সরকারের সময় আমরা যেখানে আমরা মনে করি সেনাবাহিনী আমাদের 71-এর মুক্তিযুদ্ধ ভূমিকা রাখছে, এই সেনাবাহিনী আজকে 7ই নভেম্বরে আমি শহীদ জিয়া রাষ্ট্রপতির সাথে রাজনীতি করেছি, 75-এর পরিবর্তনের ভূমিকা রেখেছে, 7ই নভেম্বরে ভূমিকা রেখেছে, এই 90-তে ভূমিকা রেখেছে, নুরুদ্দিন সাহেবের ভূমিকার কারণে এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিতেছেন। সেনাবাহিনীতে গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, কিন্তু আজকে এই যে 24 তারিখে সেনাবাহিনী যে ভূমিকা করেছে, যে যাই বলুক, আমি জেনারেল ওয়াকারের কিন্তু এটাকে উনি যে যার আত্মীয়ই হোক কিংবা যে কৌশলী লোক হোক, কিন্তু উনি কিন্তু জনগণের বিরুদ্ধে যায় না, এটা তো সত্যি কথা, এটা তো নির্মম অবস্থান থেকে কথাটা বলতে হবে। কিন্তু তার পরবর্তী এটা কি, আজকে অনেকে বলে, এটা কিন্তু আমার কথা মুস্তাফিজ ভাই ভালো বলতে পারবে, মেজর সারোয়ার, আমাদের ব্যারিস্টার সারোয়ার আমার চেয়ে ভালো বলতে পারবে, এদিকে তারা বেশি। অনেকে বলে যে এই যে এগুলি করানো হচ্ছে, সুপ্ত বাসনা নাকি আছে কোনো অংশের, কোনো কর্নারের, আমি জানি না, সেটা আমি কোনো প্রমাণ দিতে পারবো না, আমি এটা আপনারা ক্লিয়ার করবেন। তাহলে এগুলি কেন হচ্ছে 5 মাস পরে এখন পর্যন্ত? কেন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর কেন সিভিল এডে পুলিশ তো নাই, পুলিশের মনোবল তো ভেঙে গেছে, কেন আজকে এটাকে করা যাচ্ছে না? ঠিক আছে, ডেভিল হান্ট করলেন, এখন জনগণের প্রশ্নটা আমি বলে দিই আপনাকে, এরা আগামী 1 সপ্তাহ দেখবে, আপনি কালকে 1500 করছেন, আজকেও 1000-এর মতো করছেন, এগুলি অ্যারেস্ট করে যদি একই জিনিস থাকে, এই যে কারণে মাহফুজ আলম যে আজকে স্টেটমেন্টটা করলো, যেটা পড়ে শোনালাম, যে আজকেও তো টিয়ার গ্যাস লাঠিচার্জ হয়েছে শাহবাগে, শিক্ষকরা ছিল, তো এই কয়দিন পর আগে দেখছি আয়নাঘর, এখন আমাদের ডক্টর ইউনূস সাহেবের বাসা হয়ে গেছে বায়নাঘর, ওই বায়নাঘরে গিয়ে বায়না ধরে সব ইয়েতে। তো এইটা কিন্তু আজকে আমি যেটা মনে করি যে নির্বাচনের আগে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা না, এটা আপনারা দুইজন আলোচক কিভাবে করবেন, একটা আর্মি প্যাক্ট স্ট্রং একটা গভর্নমেন্ট দরকার, একটা এই ইয়েতে আসিফ নজরুল সহ গং যারা আছেন এদেরকে পরিবর্তন করে স্ট্রং পার্সোনালিটির লোকদেরকে
সেটা সাবেক সেনা কর্মকর্তা হোক কিংবা অন্য সুশীল সমাজ থেকেও নিয়ে একটা স্ট্রং গভর্নমেন্ট মানে ডক্টর ইউনূসের নেতৃত্বেই, অবশ্যই আমি বলছি না যে এই গভর্নমেন্ট পরিবর্তনের কথা বলছি না, একটা ক্যাবিনেট রিশাফল করে একটা স্ট্রং গভর্নেন্সের জায়গায় আসুক। এবং আমি মনে করি প্রয়োজনে ইমার্জেন্সি দিয়ে আগামী 1 বছর কোন রাজনীতি, ঘরোয়া রাজনীতি থাকতে পারে, ইট শুড বি স্টপড অল দ্য অ্যাক্টিভিটিস, লেট দ্য গভর্নমেন্ট গোজ অ্যান্ড যেটা আজকে সংস্কারের যেগুলি আনা হয়েছে এগুলি স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে, যেগুলির মধ্যে ঐক্যমত আছে এগুলি তো 6 মাসে এগুলি বাস্তবায়ন করা সম্ভব, যেগুলিতে ঐক্যমত নাই সেগুলির ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত যে নেক্সট পার্লামেন্ট করবে। এবং আপনি জানেন যে সংস্কারগুলি করা হয়েছে, সেই সংস্কারগুলি আমি পরে আসতেছি, আমি বলবো না, খালি একটু বলে শেষ করি যে ইমিডিয়েটলি এই যে 15 তারিখের দিকে যে বসবে সেটা বসে কিন্তু ইমিডিয়েট কিন্তু এই যে এই সরকারকে বলতেছে অনেক কিছুই করতে পারে নাই, আপনার যেগুলিতে ঐক্যমত আছে এগুলি ডিক্লেয়ার করে দেখ সবাই মিলে যে হ্যাঁ এগুলিতে একমত, যেগুলি পার্লামেন্ট লাগবে না যেসব রিফর্মের জন্য। আপনি যদি, আমি মনে করি যে মিনিমাম যেটা বিএনপিও বলে যে ন্যূনতম সংস্কার লাগবে সেটা নির্বাচন সংস্কারের ক্ষেত্রে। এখন আমরা যে ডিসেম্বরে যদি নির্বাচন করতে যান, আজকে ডক্টর ইউনূসও বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন, আমার প্রশ্ন এই ডিসেম্বরের নির্বাচনটা কিভাবে করবেন? আপনার যে ডিসেম্বরের নির্বাচন যদি করতে পারেন ভালো, নীতিগতভাবে সমর্থন করি, কিন্তু বাস্তবতা তো দেখতে হবে। সেটা হলো আপনি বড় সংস্কার না হয় পরে করলেন, এটা চলমান প্রক্রিয়া। তো এই সংস্কার করতে হলে তো আপনাদের তো এই যে আইনি বন্দোবস্ত ইয়েকে দেওয়া দরকার, নির্বাচন কমিশন, সেটা দেওয়া হয় নাই। 1 2 নম্বর হলো নির্বাচনী প্রসেস, ভোটার তালিকা, এখন তো ভোটার তালিকা না, এখন ভোটার রেজিস্ট্রেশন, এটাকে চূড়ান্ত করতে হবে। এবং তারপরে আপনার নতুন দলকে নিবন্ধন করার যে আইনটা, এটাকে ফাইনাল করতে হবে। এটার জন্য একটা লিড টাইম দরকার, সেটা যদি ডিসেম্বরের মধ্যে আমার মনে হয় না করতে পারবে। যদিও আমি সবগুলি টকশোতে বলছি এই সরকার ইচ্ছা করলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচনটা করে ফেলতে পারে, করা সম্ভব। তো আমার কথা হলো কি, সেটা হলো একটা রোডম্যাপ তারা আগামী এই 15 তারিখে যেটা বলবে, বসে যেগুলি এই করা একটা রোডম্যাপ যদি দিয়ে দেয় যে আমরা এই কাজগুলি এই সময়ের মধ্যে করব এবং এর মধ্যেই হবে। তার আগে জনগণ কিন্তু লাস্ট কথা যেটা আমার এ বলে শেষ করতে চাই, এরপরে মুস্তাফিজ ভাই, সারোয়ার ভাই আরো বলবেন, যে তারা কিন্তু এই ডেভিল হান্ট করেন আর নির্বাচন দেন। তারা কিন্তু এই জিনিসপত্র রোজ আসছে, জিনিসপত্রের দাম কমাইতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হইতে হবে, এটা জনগণ দৃশ্যমান দেখতে চায়। এটা হলো মূল কথা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল, আমার সাথে দর্শক আছেন, দর্শক আপনাদেরকে আমি পরে নিব। লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের ওনা একটু তাড়া আছে মনে হয়। আমি আপনার আর কিছুক্ষণ আছে নাকি আমি দর্শক নিয়ে আপনার কাছে আসবো নাকি আপনার? না, মানে আরো কিছুক্ষণ আছি, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দর্শকদেরকে নিয়ে আপনার কাছে যাই। সালাউদ্দিন সুমন, আপনার প্রস্তাব মতামত 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম হাসিনা আপু, আমি আজকে সরোয়ার স্যারের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে। উনি বাংলাদেশের থেকে যদি একটা টিকিট কাটতে হয় সৌদি আরব আসতে হলে মনে করেন না 1,70,000-80,000 টাকা মনে হয় এখন লাগে। আর আমরা সৌদি আরব থেকে এখন একটা সিঙ্গেল টিকিট কাটি, ওটা 700 রিয়াল 750 রিয়ালের ভিতরে আমরা পাই। তাহলে বাংলাদেশ থেকে আসতে যদি 1 লক্ষ টাকার উপরে লাগে আর এখান থেকে যাইতে মাত্র 30,000 টাকা লাগে, তাহলে এটার কারণটা কি? সরোয়ার স্যার কি একটা কোর্টে পিটিশন করবেন না আপনারা একটা আন্দোলন করবেন? আপনি কি হিন্দু জনগণের অধিকার নিয়ে সবচেয়ে বেশি সজাগ থাকেন। তা আমি আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি সবসময় আসি, আমি প্রবাসীদের জন্য আমি যে কথাগুলো বলতে চাই, যেগুলো আমাদের প্রয়োজন বলার, এগুলো আমি সবসময় বলি। এখন আমাদের উপদেষ্টা বলেন, বিএনপিও আমাদের এই কথাগুলো শুনে না। কেন শুনে না আমি জানি না, কারণ এখানে এত বড় বৃহৎ একটা মনে করেন না বাংলাদেশ থেকে সৌদি আরবে আসে, হাসিনা আপু একটা সেকেন্ড, এই যে এত বৃহৎ একটা যাত্রীর সংখ্যা যে সৌদি আরবে আসে, এখানে যে এত বড় মানে আমাদের হ্যারাসমেন্ট হইতে হয়, এটার কারণটা কি? এটা কেন যে এই সিন্ডিকেট ভাঙলো না, তার জন্য আপনারা কি কথা বলবেন না আমরা শুধু খালি আবেদন করে যাব? সবার কাছে আমার এই একটা অনুরোধ থাকবে, যারাই দেখবেন প্রতিবাদটা যেন সরাসরি যেন করেন উপদেষ্টাদের কাছে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু উত্তরটা দিয়ে নেই তাহলে ভালো হবে এই সালাউদ্দিন সুমনের। কেউ যদি থাকে আমাকে একটু, এই যে যেতে 1 লাখের উপর লাগে অনওয়ে টিকিট আর ওখান থেকে আসতে 30,000-এর মতো লাগে, এই ডকুমেন্ট গুলো একটু দেন।
আমরা আশা করি আপনাদের এটা নিয়ে কাজ করব। আর কেউ পিটিশনার হবে কিনা, বাংলাদেশে কেউ ভিকটিম আছে কিনা, একটু আমাদের চেম্বারে আসতে বলেন। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। খোরশেদ আলম, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। যুক্ত করার জন্য আমার প্রশ্ন হলো সারোয়ার স্যারের কাছে, যে ওই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে ছোট শয়তান বড় শয়তান কেউ পার পাবে না। ওনাদের উপদেষ্টা পরিষদে হলো বড় শয়তান আছে অনেক কয়েকটা, এর প্রশাসনে আছে অনেকজন, তাদেরকে ধরার খবর নাই। উনি ফুটি মাছ দইরা দেখাতে যে আমরা অপারেশন করতে আছি, যৌথ বাহিনী নামাইছে। কিন্তু এই যৌথ অভিযান ছিল 8 তারিখের পরে। 8 তারিখের পরে ছিল আমরা সব 626 জন আসামি ছেড়ে দিয়ে এখন মানুষকে লোভ দেখাচ্ছে যে আমরা অভিযান চালাচ্ছি। এটা তো একটা তামাশা। আর অনেকে বলে যে নির্বাচনের জন্য এই সরকার ইয়ে হয় নাই, অভ্যর্থনা হয় না। তাহলে আপনারা দল কি গঠন করে, যে ছাত্ররা দল গঠন করে বলতেছে নির্বাচনের জন্য না। তাহলে আমি বিয়ে করব সংসার করবার জন্য না, মানে মানুষকে বোকা বানানোর জন্য আর কি। এই সরকার যদি 5 বছরও থাকতো মানুষে আরো এদেরকে সমর্থন দিতে। এই সরকার কিছু করতে পারে নাই। এক ওই পলিথিন বন্ধ করছে, হরণ বন্ধ করছে, আর একটা করছে ওই যে খাল পরিষ্কার করছে। 3টে ওদের সাফল্য। সংস্কারের নামে যে ভাঙচুর করছে এই যে 5 ফেব্রুয়ারি। এই সরকার যদি ভালো হতো আর 5 বছর থাকলেও মানুষ ওদেরকে সমর্থন দিত যে ভালো, কিন্তু ওনাদের দিকে কোনো আশা নাই। এই যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ভাই এখনো সেনা অফিসার, রাব্বানির ভাই এখনো পুলিশ অফিসার, তাদেরকে ধরার খবর নেই। উনি বলতেছে বড় শয়তান ছোট শয়তান সব ধরা খাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম যুক্ত করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আছেন আজহারুল ইসলাম। সংক্ষেপে 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। আমি প্রথমেই যে গোলাম সালাম মিলন সাহেব আছেন, সম্মানিত আলোচক, ওনার আলোচনা শুনছিলাম। উনি আল কোরআনের উদ্ধৃতি দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের ক্ষমা সম্পর্কে বিস্তৃত সুযোগ পাবো না, সময় পাবো না। তো সূরা মাইদাতে কিন্তু স্পষ্ট ভাবে বলা হয়েছে যে দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, চোখের বদলে চোখ, জানের বদলে জান। এটা ইসলামের বিধান, শরীয়ত বিধান। সুতরাং ক্ষমার সুযোগটা সব ক্ষেত্রে হয় না। ক্ষমার কিছু নির্দিষ্ট জায়গা আছে, সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ক্ষমার কথা বলছে। সব অপরাধে ক্ষমা হয় না। আর বিগত সরকার যেভাবে অন্যায় করেছে, হত্যা করেছে, গুম করেছে, আয়নাঘর করেছে, সেটা কোনো ক্ষমার প্রশ্ন আসে না। কোনোভাবেই সেটা কোনো ক্ষমার আওতায় আনার সুযোগ নাই। সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে না, আইনের দৃষ্টিকোণ থেকে না, মানবিক দৃষ্টিকোণ থেকে, কোনো দৃষ্টিকোণ থেকে না। পরবর্তীতে আমি ওই যে আমাদের বেস্টার সরোয়ার সাহেবের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে এই যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো একটা রেভলিউশনের পরে, একটা বিপ্লবের পরে, এতগুলো আত্মত্যাগের পরে আসছে। এটা তো গোটা জাতির একটা প্রত্যাশা ছিল যে একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক দলের স্বার্থে, দলের নেতা কর্মীদের স্বার্থে, ভোটের স্বার্থে সবসময় সঠিক পথে চলতে পারে না, এটা স্পষ্ট। সুতরাং এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল যে তার মাধ্যমে আমাদের একটা বিরাট সংস্কার হবে, দেশ একটা সত্যিকার অর্থেই একটা পূর্ণ গণতান্ত্রিক একটা প্রক্রিয়া যাবে, প্রতিষ্ঠানগুলো একটা স্বচ্ছ সংক্ষিপ্ত করে ফেলছি, যে প্রতিষ্ঠানগুলো যে ধ্বংস করে দেওয়া হয়েছে সে প্রতিষ্ঠানগুলো দাঁড়াবে এবং আগামী দিনে একটা গণতান্ত্রিক ধারা থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকবে না, এমন একটা পর্যায়ে নেবে। কিন্তু এই যে দলের চাপেই আজকে তারা ডিসেম্বর ঘোষণা করছে, যদিও জনগণ আমি মনে করি সেটা চায় না। আর সর্বশেষ কথা হলো যে আমরা সামনে যে একটা দল আসলে আমরা সেটাকে একটা গণতান্ত্রিক সরকার পাবো, এটা কি আস্থা রাখার মতো সুযোগ আছে? কারণ আমরা তো অতীতে দেখেছি যে আওয়ামী লীগ সরকার পেয়েছি, বিএনপি সরকার পেয়েছি, জাতীয় পার্টি সরকার পেয়েছি, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাই নাই। কারণ আমরা মন্ত্রীরা দেখেছি যে ওই দলের আনাগোনা ছাড়া, ওই দলের কথাবার্তা ছাড়া। ইসলাম, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম সারার ভাই, আপনাকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাই। আমি প্রবাসী থেকে, আমি মালদ্বীপ প্রবাসী। আমাদের এখানের যে টিকিটের মূল্যটা এই আপনার 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের টাকা হাফ রাউন্ড টিকিট ছিল 52,200 টাকা। বর্তমানে বাংলাদেশ বিমানের ফ্লাইটের টিকিট হয়ে গেছে প্রায় 70,000 টাকার উপরে। কিন্তু আমার এই প্রশ্নটা আসিফ নজরুল স্যারকে কি এই জিনিসটা প্রবাসীদের সাথে যোগাযোগ করার পরে ওনার কি প্রবাসীদের টাকার প্রতি নজর পড়ছে কিনা ব্যক্তিগত জানতে চাচ্ছিলাম। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না, কারণ বিপ্লবের আগে আমরা দেশে আহ্বান করছি, কিন্তু এরকম ছিল না। বর্তমানে উনি যখন সৌদি দুবাই থেকে ঘুরে আসলো, আসার পর এরকম একটা হঠাৎ করে মানে
শেখ হাসিনার বাজারে যখন পেঁয়াজের বাজার 70 টাকা থেকে 300 টাকা হয়েছে, এখন টিকিটের বাজারটা সেম হয়ে গেছে, কিন্তু এটা তো আমরা চাচ্ছি না। উনি অবশ্যই এই জিনিসটা আমাদের প্রবাসীদের উপরে ব্যাখ্যা করে জানাইবে। আর যে প্রশ্নটা আমি সুন্দরভাবে আমরা বলি ভাই, আমরা চাই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে বাংলাদেশের ভিতরে, যারা খুন গুণের সাথে যুক্ত, ওরে ভাই বছরের পরে বছরে আমাদের বাইরে জামিন পাইছে না, জেলের দরজা থেকে আবার আবার একা মামলার আসামিগুলা ঢুকাই দিচ্ছে জেলের ভিতরে, ওদেরকে জামিন দিয়ে দিচ্ছে আসিফ নজরুল স্যার। ওর মানে এটা বুঝলাম না, ওদের কোনো বিচার নাই, কোনো কিছু নাই, ওদেরকে সুস্থ ভাবে ছাড়াই যাচ্ছে, বাস আবার জেলের বাইরে আবার সরকারের বিরুদ্ধে রাস্তাঘাটে হামলা মামলা শুরু করছে। এটা তো আমরা চাই না, আমরা চাই সুস্থ বিচার এবং কি মানুষের কল্যাণ মন্ত্র একটা বিচার, মানুষের এটা অংশগ্রহণ করে বা বাংলাদেশের মানুষ মেনে নেয়। কিন্তু উনি তো সকল দাগী আসামিদেরকে প্রবাসে যাবার সুযোগ করে দিচ্ছে, ওরা প্রবাস থেকে প্রোপাগান্ডা চালা, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বিরুদ্ধে বর্তমানে অবস্থান করতেছে। ওদের টাকা কলকাতা মিডিয়া গুলা 100 কোটি টাকা কলকাতা মিডিয়ার প্রতি ওরা বিনিয়োগ করছে শুধু বাংলাদেশের ব্যাপারে প্রোপাগান্ডা চালাবার জন্য। এগুলা কিন্তু প্রবাসীদের প্রতি নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে যে আমরা বাংলাদেশি একটা জঙ্গি কাটারি মানুষ। কিন্তু এরকম কিন্তু প্রবাসীদের মধ্যে যারা এই দেশের স্থানীয় নাগরিকরা, ওদের প্রতি আমরা একটা মন মানসিকতার পরিবর্তন হইতেছে যে বিপ্লবের আগে আসলে কি বর্তমানে কি, কিন্তু এইগুলো আমরা বন্ধ করতে হবে। আমরা চাই ধানমন্ডি ভাঙা বড় কথা না, দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার করা সবচেয়ে বড় জরুরি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন ছোটন, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসিফ আপু, আপনাকে ধন্যবাদ। আমি এখানে সরোয়ার সব আছেন, উনি উনি অনেক ভালো মানুষ, ওনাকে আমি আসসালামু আলাইকুম অনেক রেসপেক্ট করি। তো আমার আপনাকে দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। আমি আমি শুধু বলতে চাচ্ছি যে আসলে বর্তমানে যে অবস্থা দেশের, এখন কি সংস্কার বা বিচার কাজ শেষ করব না আগে নির্বাচন হবে, এটা একটু আমাদের এই যে উনি সম্মান। আমি কর্নেল মোস্তাফিজুর রহমান, এখানে অনেকেই এর মধ্যে 5 তারিখের পরে অনেকেই বলছেন যে মবের নামে, মানে বিপ্লবের নামে মবকে উস্কিয়ে দেওয়া হচ্ছে কিনা কোনো জায়গা থেকে, সেটা রয়ের মাধ্যমে হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, সেটা আপনি মনে করেন কিনা, এবং ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে আসলে দিবে কিনা, যেটা আমাদের দর্শক প্রশ্ন করেছে যে বাইরে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। এখন বাইরে থেকে আমরা জানি যে কলকাতায় বসে তারা মিটিং করছে, তো তারা তো চলেই গেছে, যারা চলে যাওয়ার, সেই চলে যাওয়া আটকাতে পারেনি, এবং সেখানে আসিফ নজরুলকে অনেকেই দায়ী করছেন, আসামি ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও দায়ী করছেন। এই বিষয়গুলো আপনার কাছে শুনতে চাই যে মব জাস্টিস কে উস্কে দেওয়া হচ্ছে কিনা, এবং এই যে বাইরে পার করে দিয়েছে যাদেরকে, তাদের বিষয়ে এবং নির্বাচনের বিষয়ে, 3টি বিষয় আপনার কাছে শুনতে চাই। প্রথমত আমি এটাকে মব বলবো না, আমি বলবো রিভলিউশনারি স্পিরিট বা বিপ্লবী চেতনা। এর কারণটা হচ্ছে, আমি এর আগেই এক্সপ্লেন করেছি যে এটার কারণ হচ্ছে এই সিচুয়েশনে আসতে হতো না যদি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা যদি ক্ষমতায় না থাকতো, বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় না থাকতো। তাহলে প্রশাসনের লোকদেরকে সরাই নাই কেন, সেটা 32 নম্বরে এইটাই আমি এখানে সারোয়ার স্যারের সাথে যে স্যার আমাকে যে প্রশ্নটা দ্বিমত করেছেন ওই ব্যাপারে একটু বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা জেনারেল ওয়াকারকে যে ক্রেডিটটা সারোয়ার স্যার দিয়ে যাচ্ছেন ওটা আমরা দিতে পারতাম, যদিও আমি প্রথম থেকেই দেই নাই। প্রথম থেকে আমি বলে আসছি যে উনি সিচুয়েশনে পড়ে, যেহেতু উনি আর্মির স্ট্যান্ডটা বুঝতে পেরেছেন, সে অনুযায়ী উনি ছাত্রদের থেকে গুলি করেন নাই বা এখানে রিভলিউশনের পার্ট হয়েছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইয়া করতে হবে যে আপনি যেটা বললেন, তাকে, শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এইটার আর্গুমেন্ট হচ্ছে যে তার সেফটি সিকিউরিটির জন্য। সেখানে কিন্তু উনি কিন্তু বলেছিলেন যে 626 জনকে ক্যান্টনমেন্টে সেফ কাস্টাডিতে রাখা হয়েছে। শেখ হাসিনাকে কি অ্যারেস্ট করে সেফ কাস্টাডিতে রাখা যেত না? উনি এটা রাখে নাই। নাম্বার 2, এর পরবর্তীতে উনি যেটা করেছেন যে গুম খুনের সাথে যে সমস্ত সেনাবাহিনীরা জড়িত ছিল তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট, তাদের পাসপোর্ট জব্দ, এগুলো হওয়ার পরেও উনি গুম খুন কমিশনের সাথে নেগোশিয়েট করতে গেছে যে যারা বর্তমানে সার্ভিসে আছে এবং যারা এলপিআর আছে তাদেরকে সেনা আইনে এই ব্যাপারে বিচার করবেন। সেনা আইনে যেখানে কোনো ধারাই নাই। উনি প্রতিটা ক্ষেত্রে আওয়ামী দোসরদেরকে হেল্প করার চেষ্টা করতেছেন, তাদেরকে রাখার চেষ্টা করতেছেন। এই দেখেন, আর্মিরা যেখানে গুম খুনের সাথে জড়িত ছিল বিধায় আপনি
মানে সরি টু সে, যখন আমরা আর্মিতে ছিলাম আমি নির্বাচন ডিউটি করেছি অনেক জায়গায়। একটা জায়গায় চিটাগাঙে ফিরোজ শাহ কলোনি সম্ভবত, একটা জায়গায় পাবলিক গন্ডগোল পাকাচ্ছে, আমার আমার পেট্রোল ঢুকছে, লোকজন চতুর্দিকে ছড়ায় যাচ্ছে। এটা নিয়ে যখন আমি ফ্রেন্ডদের সাথে কথা বললাম তখন এটা নিয়ে ইয়া করলো যে গব্বর সিং আসলে সাথে সাথে সব খালি হয়ে গেল। বাট অন গ্রাউন্ডে এটার স্পিরিটটা কি? স্পিরিটটা হচ্ছে আমরা 32 নম্বরে দেখলাম সেনাবাহিনী ওখানে দাঁড়ায় আছে, সেনাবাহিনীর সামনে লোকজন গেট ভেঙে ভিতরে ঢুকতেছে। সেনাবাহিনী কি জন্য ডিপ্লয় হয়? ডেটারেন্স হিসাবে। প্রথমত তারা শক্তি প্রয়োগ করবে না, কারণ তাদের প্রেজেন্স ইজ এ ডেটারেন্স। আজকে সেই ডেটারেন্স কোথায়? এটার জন্য জেনারেল ওয়াকারকে দায়ী করতে, আমি সম্পূর্ণভাবে দায়ী করব যে সেনাবাহিনীর যে রাইট কাজটা রাইট জায়গায় না করে আগে জেনারেল আজিজ যেরকম গত নির্বাচনের মধ্যে, যে নির্বাচনে যখন লোকজন ভোট দেওয়ার জন্য পিকআপের কাছে যাচ্ছিল, পিকআপটা পালায় চলে যাচ্ছিল, সেনাবাহিনীর মূর্তি যখন ভুলণ্ঠিত যেটা হচ্ছিল, এইটা উনার ছিল হচ্ছে এটা রিকভার করা। উনি রিকভার করে নাই দেখে সেনাবাহিনীর আর কোনো ডেটারেন্স নাই। আমি যেটা বলতে চাচ্ছি এখানে, আমি জেনারেল ওয়াকারকে এই জন্যই কি সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে ছাত্র জনতা ভুয়া বলে তাড়িয়ে দিয়েছে? এইটাই তো কারণ। তারা তো লোকজনের কথাবার্তা শুনে তারা জানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর থেকে লোকজন আওয়ামী লীগের যারা আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এখন জনগণ কি জানবে না? এরকম একটা সিচুয়েশন ছিল যে সেনাবাহিনীকে আমি বলবো যে আওয়ামী লীগ সরকার ভারতের প্রেসক্রিপশনে আমাদেরকে চেয়েছে দুর্বল করতে, এবং দুর্বল করায় বর্তমান সেনাবাহিনীর যে কমান্ড আছে তারা হেল্প করতেছে। এই কারণে আজকে সেনাবাহিনীর অবস্থা। এই সেনাবাহিনীকে ঢেলে সাজানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আগে বলতে হবে যে আমি আমার যে দোষটা আছে আমার দোষটা স্বীকার করতে হবে। আমার কি দোষ? আমি সেনাবাহিনীর ভিতরে যারা ছিল তারা মানে শেখ হাসিনার প্রভাবে বা তাদের প্রলোভনে পড়ে যেটা করেছে, তারা গুম খুন এবং অন্যান্য ক্রাইমের সাথে জড়িত হয়েছে। ওই ক্রাইম যারা করেছে তাদেরকে আনতে হবে, তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। তাহলে বাকি সবার সামনে এটা এক্সাম্পল হিসেবে কাজ করবে যে এখানে এসে আমরা যা ইচ্ছা তাই করতে পারি না, সরকার আমাকে আইনের বাইরে যাবে, আমরা সেখানে যাব না। নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে, এসে যখন আমাদের সেনা প্রধানকে বা র্যাবের প্রধানকে বা যারা অফিসার আছে তাদেরকে ডেকে নিয়ে বলবে যে ওই ইয়াটা আমার সরকারের এগেইনস্টে কথা বলতেছে, তাকে গুম করে হলো ইয়া করে, তখন যেন বলতে পারে যে দিস ইজ নট মাই জব। এই স্টেটটা কোত্থেকে পাবে? পাবে হচ্ছে এদের যদি সঠিকভাবে বিচার করা হয়, এবং জেনারেল ওয়াকার ডে 1 থেকে এদেরকে সেভ করে আসতেছেন। অতএব সারোয়ার স্যার আপনি যে ক্রেডিটটা তাকে দিতে যাচ্ছেন আই ডোন্ট গিভ, এবং ওইটার পরে তারপরে দিতাম। উনি যদি এদেরকে শেল্টার না দিত আমি মানতাম যে উনার এই ক্রেডিটটা পাওয়ার যোগ্য। বাট উনি প্রুভ করেছেন অল দ্য এলং। উনি প্রতিটা কাজ যেগুলা আমরা একটু কাজ করলে আমরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ি, কারণ যখনই উনি প্রেশার খায় ধাক্কা খায় একটা ভালো কাজ করে, আচ্ছা উনি খুব ভালো কাজ করতেছে। এই কাজটা আমরা তখনই করছিলাম। আমি কনক স্যারের সাথে যখন ওনাকে সেনা প্রদান করায় ওনার পাবলিক ইমেজ, উনি নামাজ পড়ে নিয়ে খুব ভালো ভালো কথা বলছিলাম, বাট ওই কথা করে কাজ হয় না, উনাকে উৎসাহ দেওয়ার কোনো কাজ হয় না। সো আমি আর উনাকে কোনো উৎসাহ দিতে চাই না। উনি যেটা করতেছে ওটা উনার আপার কথা মতোই করতেছে এবং বাধ্য হয়ে, এবং রিসেন্টলি উনি প্রেসারে পড়ে উনি এখন সরকারকে সাপোর্ট করতেছে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জি, নির্বাচনের কথা আপনাকে বলছিলাম যে আচ্ছা নির্বাচনে বলি যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করাটা আমি যেটুক মানে অ্যাডমিনিস্ট্রেশন বুঝি তাতে এই সময়ের মধ্যে পুরোটা অ্যারেঞ্জ করাটা সম্ভব হবে বলে আমি মনে করি না। তাছাড়া আমি মনে করি যে আগামী বছর ইভেন জুনের মধ্যেও এটা আমি মনে করি টাইট হয়ে যাবে। এটা যদি 25 ডিসেম্বর হয় আমি মনে করি ফিজিবল হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, এটা আপনাকে দর্শকে যেটা প্রশ্ন করেছিল যে আসিফ নজরুল অনেকে পার করে দিয়েছে, দেশের বাইরে বসে তারা এখন আলোচনা করতে পারছে বা সমাবেশ মানে নিজেদের মধ্যে বৈঠক করতে পারছে এবং সেই অনুযায়ী বাংলাদেশকে উত্তপ্ত করতে চাচ্ছে, এটা একটি বিষয়। এবং আমরা তো জানি যে বাইরে থেকে একটা স্ট্যাটাস এসেছে, সেই অনুযায়ী কি মানে ছাত্রদের মধ্যে এক ধরনের বিপ্লবী চেতনা আবারও জেগে উঠেছে, এরকম অনেকটা বলছে যে আসলে বিপ্লবী চেতনা জাগে নেই, কিন্তু কারো উস্কানিতে জেগেছে, সেটা শেখ হাসিনা হোক বা অন্য কোনো দেশ থেকে হোক। এটা উস্কানি আমি বলবো না, আমি বলবো হচ্ছে বিপ্লবী স্পিরিটটাকে পুনরায়। তাহলে বুলডোজার তো মানে সরকার তো এখানে কিছু বলেনি, সরকার 2 দিন পরে বলেছে। তো বুলডোজার দিয়ে যদি মানে ছেলেরা ভাঙবে, তাহলে সরকার পক্ষ থেকে কেন ভাঙা হয়নি? সরকার তো নীরব ছিল 2 দিন। কারণ সরকার তো বিপ্লবী চেতনাটাকে ধারণ করে নাই, তারা তো চেতনাটাকে লস করে ফেলছে। না, ধারণ করেছে বলেই তো চুপ করেছিল, তারা তো 2 দিন চুপ ছিল। হ্যাঁ না, তার কারণে ছাত্র জনতা স্পিরিটটা নিয়ে এসে তাদেরকে বাধ্য করেছে চেতনাটা ধারণ করার জন্য। দিস দ্য সিম্পল থিং, এটার মধ্যে কোনো কমপ্লিকেশন নাই। তারা বিপ্লবী চেতনাটাকে ধারণ করতো না। আমরা তো দেখেছি যে বুলডোজারের কথা বাইরে থেকে কারো মাথা থেকে এসেছে,
হ্যাঁ, আমি আমি দেখেছি, আমি নিজেই কথা বলেছি, আমি পিনাকিদা কথা বলেছি, ইলিয়াস কথা বলেছে, আমি নিজেই কথা বলেছি। যখন আটকাচ্ছে তখন আমি বলেছি যে সেনা সদস্যদেরকে বলছি যে আপনারা কেউ বুলডোজার থামাবেন না, কারণ এটা হচ্ছে আহ তাহলে এটা হচ্ছে সরকার কেন ভাঙেনি, মানে ছাত্ররা কেন ভাঙবে? সরকারি উদ্যোগেই তো ভাঙতে পারতো বুলডোজার কারণ দিয়ে। ওই যে ছাত্রদের এই ছাত্রদের যে রিভলিউশনারি স্পিরিট, এটা এই সরকারের মধ্যে নাই। তারা যে এটার মধ্যে নাই। 2000-এর মতো জান দিয়ে এই সরকারটাকে গঠন করেছে, এটা তো হাইজ্যাক করেছে, মানে যাদের আসিফ আছে নজরুল তারা হাইজ্যাক করেছে, বুলডোজার ইউজ করেছে। হাইজ্যাক করেছে দেখেই তো স্পিরিটটা নাই, দেখেই তো আজকের এই অবস্থা। এবং এই যে 32 নম্বর ভাঙার দায় দায়িত্ব এই অ্যাডমিনিস্ট্রেশন মানে বলতে চাচ্ছি হচ্ছে যারা এই শেখ হাসিনার ফ্যাসিস্টের মদত যারা দিয়েছিল ওই সময়, যারা পাওয়ারে ছিল, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে আমলা আমলা যারা ছিল, তাদের সবার এটা দায়িত্ব নিতে হবে। তাদের স্পিরিটটা নাই দেখেই এই স্পিরিটটা আনা হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আমি যেটা মনে করি যে আমাদেরকে ছাত্রদেরকে, আমি মনে করি যে একটা রাজনৈতিক দল গঠন করার জন্য একটা ঐতিহাসিক প্রেক্ষাপট দরকার। আমি মনে করি যে এরকম বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের পুরোনো যে দলগুলা হয়েছে, এরকম একটা প্রেক্ষাপট, আমি মনে করি এরকম একটা প্রেক্ষাপট হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে একটা প্রেক্ষাপট হয়েছে। ছাত্রদের এই প্রেক্ষাপট হলে তাহলে তারা একজন নাহিদ আজকে দলের প্রধান হবে। নাহিদ কেন তাহলে উপদেষ্টা হতে গেল? সেই দলের তাহলে কি সে তার দলের রাস্তাটা পরিষ্কার করলো যে দল না, কিভাবে? মানে মোট কথা হচ্ছে আমি বলবো যে ছাত্রদের যে এই স্পিরিটটাও করাপ্টেড করেছে এই সরকার, করাপ্টেড করেছে। আমি নাম্বার অফ টাইমস আমি বলেছি, ইভেন আমি জেনারেল হামিদের সাথে কথা বলেছি, যখন এই বিপ্লবটা চলে, এই জেনারেল ওয়াকার এই ছাত্রদেরকে ডিসিভ করেছে, বলেছে যে তারা ইসলামী দলগুলোকে নিয়ে একটা ঐক্য করবে। উনি নিজে তার বাসভবনে কনফারেন্স করেছে, চরমোনায়ের সাথে করেছে, জামাতে ইসলামের সাথে করেছে, করে তারা চেয়েছে এদের সাথে ইসলামী এই ছাত্রদের একটা নতুন দল হবে, করে তারাই মেইন পার্টি হবে, বিএনপি কে বিরোধী দলে পাঠাবে। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। এই প্ল্যানটা যখন কাজ করেনি, তখন এট প্রেজেন্ট কি সিচুয়েশন? এট প্রেজেন্ট হচ্ছে ওয়াকার একদম জেনারেল ওয়াকার পিঠ দেখাই দিচ্ছে ইয়াদেরকে যে ওইটার মধ্যে উনারা নাই। গোয়েন্দা সংস্থাগুলো আর তাদের যে নতুন, আমরা যে আগে চিঠি দেখেছি যে পুলিশ বলেছিল যে মানে পুলিশের একটা চিঠি দেখেছিলাম যে তারা যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে, গেলে তাদেরকে পুলিশ প্রোটোকল দেবে, এগুলো সব আগে, এখন তাদেরকে জিরো থেকে শুরু করতে হচ্ছে। এই জিনিসটা যদি প্রথম থেকে তারা করতো তাহলে ভালো করতো। বাট আমি মনে করি এখনো সময় আছে, এবং আমি মনে করি যে এখন যদি নির্বাচন হয়, আমি মনে করি বিএনপি অনেক বেশি সিট পাবে, তারা হয়তো সরকার গঠন করবে, এটা আমার অনুমান। বাট এটা হলে ফিউচারে একটা আবার ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে। এটার জন্য আমার একটা স্ট্রং বিরোধী দল দরকার। আমি চাচ্ছি স্ট্রং বিরোধী দল হিসেবে এই ছাত্ররা একটা নতুন দল করুক, বাট কারোভাবে প্রভাবিত হয়ে না। এই যে ইসলামী দলের সাথে করবো, বাট কথা হচ্ছে আমি এইটুকু জিনিস বুঝতেছি যে ওই ছাত্ররা যে স্পিরিটটা এসে আনছে, আমার মনে হয় না তারা আবার এখানে কেউ ইচ্ছা করলে জোর করে সিল মেরে আবার কাউকে পাশ করাতে পারবে। এবং আমি মনে করি সেনাবাহিনীর যে ইয়াং অফিসার আছে, ইয়াং লর্ড যারা আছে, তারা এটাকে অ্যালাউ করবে না। তো আমাদেরকে এমন একটা প্রেক্ষাপট চিন্তা করতে হবে যে আমাদের এখান থেকে 1 বছর হোক 2 বছর পরে যে ইলেকশনটা হবে, স্মুথ অ্যান্ড ফেয়ার হবে, এবং যারাই জনগণ যাকেই ভোট দিবে তাকেই সরকার গঠনে এবং আমরা পূর্ণ সহায়তা করবো। এটা হচ্ছে মেইন স্পিরিট। বাট আমার মনে হয় ছাত্রদেরকে একটা দল এখনই ইমিডিয়েটলি শুরু করা উচিত। আদারওয়াইজ যেটা হবে, বিএনপি একটা ফ্রি রান পেয়ে যাবে, যেটা আমাদের দেশের রাজনীতির জন্য এবং দেশের জন্য ভালো হবে না। ধন্যবাদ। আপনি টিকেটের ব্যাপারে কিছু বলতে চান কিনা? টিকেট আমি নিয়ে আমরা টিকেটের ব্যাপারে বলতে চাই, আমি যেহেতু বিদেশে থাকি, অতএব আমরা সবাই হ্যাঁ, টিকিট কাটলে এটার মধ্যে অনেক হয়, এটার মধ্যে একটা বিশাল সিন্ডিকেট আছে। এবং আমি মনে করি যে এই বাজার সিন্ডিকেট বা এই ধরনের সিন্ডিকেট করার জন্য একজন ডেডিকেট লোক যদি একটু অ্যানালাইসিস করে, উইদিন 1 উইক টু মানে 15 ডেজ এটা কন্ট্রোল করা সম্ভব। একজনকে যেটা করতে হবে, এটাকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে, কারা কারা এই সিন্ডিকেটের মধ্যে এবং আপনারা আগে দেখছেন যে শেখ হাসিনার সময় যে ফলের বাজারে ফরমালিন হয়, ওখানে রেজিস্ট্রেটরা গিয়ে ওখানে মাইর খেয়ে চলে আসে। কি জন্য? কারণ আওয়ামী লীগের এমপিরাই হচ্ছে ওই ব্যবসার সাথে জড়িত। এটা হচ্ছে সেম জিনিস। এখন দেখবেন হচ্ছে দেখা যাবে যে এইটা একটা করবেন, দেখবেন সরকারের লিঙ্ক আপ কেউ একজন আছে, এবং এটা মানে এটা তত্ত্বাবধায়ক সরকার বা আন্তর্জাতিক সরকার, এটা সম্ভব। আমি মনে করি সরকারের একটা ইনিশিয়েটিভ নিতে হবে। আমি মিলিটারিতে থাকার সময় এই ধরনের ছোটখাটো অনেক সিন্ডিকেট, আমরা অতিরিক্ত রেশন বিক্রি করতাম একটা, তারপরে আমরা কয়েকটা কনস্ট্রাকশন করেছি আমি নিজে প্যারাকমান্ডো ব্যাটালিয়নে, সবগুলোতে কস্টটা আমরা চেষ্টা করেছি মিনিমাম করার জন্য। এবং এটা আমি মনে করি যে সরকারের একটা ডেডিকেটেড একজন লোক যদি একটু রিসার্চ করে, ইজিলি এটা কন্ট্রোল করতে পারবে, এবং তারা যেন এটা করে। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। আমি আর ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি আমার একটু কাজ আছে, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ওনার ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, যেহেতু আমার অসংখ্য ওকে। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ব্যারিস্টার সারোয়ার আপনার কাছে শুনতে চাই যে আপনিও কি মনে করেন কিনা এটা বিপ্লবের জন্যই হয়েছে, বা অন্য কোনো উদ্দেশ্য আছে, বা অন্য কোনো কারো উস্কানি আছে? শেখ হাসিনার উস্কানিই যদি হয়ে থাকে, সেটাও কি মানে শেখ হাসিনা তো এর আগেও অনেকবার বক্তব্য রেখেছে, আরো খারাপ ভাবে কথা বলেছে, তো তখন এই ধরনের ঘটনা ঘটেনি কেন? এবং যেটা গাজীপুরে ঘটেছে সেটাও আবার মধ্যরাতে কেন গেল তারা, এবং তাদের উপরে আবার গুলি ছোড়ার জন্য এই অপারেশনটাকে ডিক্লাইন করা হলো? সব মিলে আপনার কাছে শুনতে চাই, পরে আমরা নির্বাচনের বিষয়ে যাব। দেখুন, আমি মনে করি যে বুলডোজার কর্মসূচি হয়ে গেছে, সুন্দর নাম দিয়েছে বুলডোজার কর্মসূচি। তো এই বুলডোজার কর্মসূচি ডেফিনেটলি আমার মনে হয় পরিকল্পনার অংশ হিসেবে হয়েছে, এবং এখানে সরকারের অনুমোদন রয়েছে। আমি ওই সময় 5ই ফেব্রুয়ারি আমি পিরোজপুরে অবস্থান করছিলাম। আপনি অবগত রয়েছেন যে আমার মা 4 তারিখ মৃত্যুবরণ করেছে। সো আমি পিরোজপুর থাকাতে যখন আমি টের পেলাম 32 নম্বর যখন ভাঙছিল বা এই আলোচনা আসছিল, তখন আমাকে যেহেতু সবাই চেনে, 4-5 জন আমাকে এসে বলল যে পিরোজপুর শহরের যে সন্ত্রাসীর যে আতুর ঘর, ওইখানে একটা ধানচুরের আসামি ছিল আউয়াল আর একটা মালেক, 4 ভাই সন্ত্রাসের হোতা ছিল ওখানে। এবং এই 2 ভাইয়ের বাসা পাশাপাশি আমাকে একজনে বলল যে এখানেও বুলডোজার কর্মসূচি হবে। ঠিকই রাত 11টার পরে টের পেলাম যে ওই বাড়িতে আবার আগুন লাগিয়েছে। এইভাবে ভোলাতে তোফায়েল আহমেদের বাড়িতে আরো অনেক জায়গা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোথাও কোনো স্টেপ নেয়নি এটাকে নিবারণ করার জন্য। দ্যাট মিনস এইটা কমপ্লিটলি সরকারের অনুমোদনে এইটা হয়েছে। সো এইটা সরকার মনে করেছে যে এটা বাধা দিলে হিতে বিপরীত হবে হয়তোবা, যার জন্য তারা এই উত্তেজিত ছাত্র জনতা কে আটকায় নাই, এবং এইটা ডাইরেক্ট প্রভোকেশন আসছে শেখ হাসিনার কাছ থেকে। এবং দুর্ভাগ্য হলো সত্য যে আজকে ইন্ডিয়া এই সমস্ত চোর, লুটেরা এবং সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের এই বিপ্লবী সরকারকে উইক করে তাদেরকে ব্যর্থ করতে চায়। তো সেই জন্য তারা এই শেখ হাসিনাকে দিয়ে যেভাবে খুশি সেইভাবে বলাচ্ছে, প্রভোগ করছে, যাতে কিছুটা সিম্পথি ড্রর সেই চেষ্টাও থাকতে পারে। কিন্তু মানুষ এখনো ক্ষেপে আছে। অনেকে বলার চেষ্টা করেছে যে এটা ইতিহাসের অংশ। অফকোর্স ইতিহাসের অংশ, কিন্তু ইতিহাসের অংশ ততক্ষণ থাকে যতক্ষণ যারা ইতিহাস সৃষ্টি করে, যতক্ষণ তারা ন্যায্যতার সাথে থাকে, যতক্ষণ তারা জন আকাঙ্ক্ষার সাথে থাকে, যতক্ষণ তারা মানুষের সেন্টিমেন্ট ধারণ করতে পারে। পৃথিবীতে অনেক নায়ক স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা সেই দেশের ফাঁসির কাস্টে ঝুলেছে। রবার্ট মুগাবে যে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের আন্দোলন করেছিল, সেই রবার্ট মুগাবে তার ক্রোনি ক্যাপিটালিজম এবং তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মৃত্যুর আগে সেখানে পতন হয়েছিল তার। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। তো সেই জন্য যে বিপ্লবের স্পিরিট, অর্থাৎ বিপ্লবের স্পিরিটটা যতদিন বহাল থাকবে ততদিন, এবং এই আওয়ামী লীগ যত অ্যাগ্রেসিভ হবে, আওয়ামী লীগ যখন এই ঘুরে আসার চেষ্টা করবে, প্রোগ্রাম দেবে, বিপ্লবের চেতনাটা আরো সংহত হবে, আরো স্ট্রং হবে। আবার এই যে ডিভিশন গুলো হচ্ছে, সেই ডিভিশন গুলো কমে যাবে। সেইটার উদাহরণ আমরা দেখলাম 5 তারিখ, যে শেখ হাসিনা যত হুঙ্কার দিবে, বিপ্লবী চেতনা তত জলাঞ্জিত হবে, তত আরো স্পিরিটেড হবে, এবং সেইটা আরো 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 ওয়েব সৃষ্টি হবে। বাট এটা ডেফিনেটলি একটা প্ল্যানের অংশ হিসেবে ছিল, যার জন্য এই অনেকের বাড়ি আক্রান্ত হয়েছে এবং জ্বালিয়ে দিয়েছে, এবং এতে জনগণ অখুশি হয়েছে বলে অন্তত আমার মনে হয় না। কিছু বুড়া লোক, ওল্ড হ্যাগার্ড কিছু, তারা এই ইতিহাস ঐতিহ্যের কথা বলছে, তো সেটা তারা বলবি। ভিন্ন মত অবশ্যই থাকবে, ভিন্ন মতকে অবশ্যই ওয়েলকাম করতে হবে।
সেইখানে যে আজকে ইন্ডিয়া আপনি দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা আভ্যন্তরীণ ইস্যুতে ইন্টারভেন করছে, কিন্তু কখনই 14, 18, 24 নির্বাচন নিয়ে একটি কথা বলে নাই। তারা দে আর ভেরি কুইক, কম্পিটিশন হয়েছে এক ক্ষেত্রে চায়নার সাথে এবং ইন্ডিয়ার সাথে, কে আগে রিকগনিশন দিবে, কারণ ওইটা ছিল তাদের পুতুল সরকার। অতএব ইন্ডিয়া সব জায়গায় ইন্টারভেন চেষ্টা করবে এবং ইন্ডিয়ার বর্তমান প্রজেক্টটা হলো অন্তর্বর্তীকালীন সরকারকে উইক রেখে দ্রুত একটা নির্বাচন দিবে যথাযথ সংস্কার ব্যতীত। এখানে বিএনপিকে দিয়ে ভুল করায়া আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, কারণ আওয়ামী লীগের কোনোদিন পতন হবে এটা কোনোদিন ভাবে নাই। সেই প্রজেক্ট এখন আছে। আই হোপ বিএনপি নীতি নির্ধারকরা এটা রিয়ালাইজ করবে। যেটা বেনজির বলল যে দ্রুত একটা নির্বাচন হবে এবং 90% পুলিশ আছে। এক্স্যাক্টলি এটা তো আমি আপনার এই প্রোগ্রামে বোধহয় 3 মাস আগে বলছি, মানে 5 তারিখের অগাস্ট সেপ্টেম্বর ভিতরে বলছি যে রয়ের প্ল্যান এখন এটা আমাদের অ্যাসেসমেন্ট, বোঝাই যায় এটা। তো সেই জন্য তো এখন আবার ওই প্রসঙ্গটা একটু আসি, মোস্তাফিজ শুনে নেবে পরে, তার অ্যাসেসমেন্টের সাথে আমি আবার দ্বিমত পোষণ করি। আমি জেনারেল ওয়াকারকে এখানে দেখি যে ফ্রাউনের নিয়ন্ত্রণে, ফ্রাউনের বাড়িতে যে মুসা আল্লাহ সাল্লাম সৃষ্টি হয়েছিল, আমি জেনারেল ওয়াকারকে তার আবির্ভাবকে আমি ওইভাবে দেখি। তার জায়গায় থেকে সে যেভাবে হ্যান্ডেল করছে, এর চেয়ে ভালোভাবে হ্যান্ডেল করার অন্য কোনো বেটার অপশন আছে বলে আমার মনে হয় না। অন্য একটা অপশন আছে, সেটা হলো সে ক্ষমতা নেওয়া, যেটা আমি যতটুকু বুঝি তিনি কোনোভাবে ক্ষমতা নেবেন না, নিলে ওই 5 তারিখের পরেই নিতে পারতেন। তিনি চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট রয়েছে, তারা এই দেশকে চালাবে। তো যদি কেউ ক্যান্টনমেন্টে যে পালায়, তাকে কি সেনাবাহিনীর লোক গুলি করে মারবে? তো সেই সময় সরকার তাকে ধরলো না কেন? যে স্বরাষ্ট্র অ্যাডভাইজার ছিল, কে বাধা দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে? বাধা তো কেউ দেয়নি। পালায়ে কিভাবে গেল সেটা তো একটা পূর্ণাঙ্গ তদন্ত হতে পারে, তদন্ত হওয়া উচিত। আমিও মনে করি যে তাদের এই গ্রেপ্তার করা উচিত ছিল এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা উচিত ছিল। আজকে অল্প কয়টা টপ মানি লন্ডার এবং যারা দুর্নীতিবাজ, এই যে আনিসুল হক, সালমান ইব্রাহিম, এইরকম কয়েকজন ধরা পড়ছে, কিন্তু এর 99% তো পালিয়ে যেতে সমর্থ হলো। এইটা তো একটা তদন্ত আইন মন্ত্রণালয় করতে পারতো। আপনি দেখেন যে কিছু সাকসেস তো করবে, যে কোনো সরকার থাকলে কিছু ধরনের সাকসেস হয়। তাদের এই সংস্কার প্রস্তাব অথবা এইগুলো ইমপ্লিমেন্ট কিভাবে হবে, পরবর্তী সরকার জানবে কোথায়? মুনিয়া হত্যার বিচারটা, এই যে একটা ব্যবসায়িক অ্যাডভাইজার বানাইছে, 6 দিন সয়াবিন তল আটকায় রাখলো, 8 টাকা বাড়ালো, তখন এই সয়াবিন তল আবার বের হলো। ওকে তো তখনই ডিসমিস করা হচ্ছিল। আমি তো বারংবার বলছি যে এই অ্যাডভাইজার যে কমিটি আছে, এর অর্ধেক অথর্ব, কোনো অভিজ্ঞতা নাই, রাষ্ট্র চালাবার কোনো ধরনের কোনো ধারণা তাদের নাই। তারা আসছে একটা নাম লেখাইতে, তারা অ্যাডভাইজার হবে এবং সরকারি গাড়ি তারা এনজয় করবে। আপনি দেখেন না, ইতিমধ্যে পেপারে বের হয়েছে, কেউ 3টা 4টা পর্যন্ত গাড়ি ব্যবহার করছে। পেপারে যখন এটা বের হইলো, আজকে তো প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল তাদেরকে ডিসমিস করা। এই ভোগবাদী ক্যারেক্টার যারা, তারা কেন ওখানে থাকবে? তারা আসছে নাম লাগাইতে এবং 2 দিনের জন্য এনজয় করার জন্য। আপনার মনে নাই ওই যে অন 11-এর সময় প্রবাবলি একজন বিচারপতিকে অ্যাডভাইজার বানাইছিল, তার ছেলে এবং জামাই মিলে একসাথে সমস্ত রাস্তায় সাব রেজিস্ট্রেটদেরকে পোস্টিং করলো এবং সেইখানে কোটি কোটি টাকা হাতিয়ে এনেছে। সেটা নিয়ে মামলা পর্যন্ত হয়েছিল। সেই বিচারপতি মারা গেছে। তো নির্লজ্জ তো একটা বিচারপতি, তার সেই ছেলে জামাইকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, তারা বৈশা এক রাতের ভিতরে সমস্ত সাব রেজিস্ট্রেটদেরকে পোস্টিং করে টাকা বানাই এনেছে। এইটা তো বাংলাদেশের মানুষের ক্যারেক্টার, অধিকাংশ মানুষের ক্যারেক্টার। এর মধ্যে দেখেন সালাউদ্দিন সাহেব, সে ইন্ডিয়াতে মাছ পাঠালো। কেন আপনি মাছ পাঠাবেন? যুদ্ধটা তো একসেন্সে ইন্ডিয়ার বিরুদ্ধে হয়েছে। ইন্ডিয়া আওয়ামী লীগকে এখানে প্লান্টেড করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে, ইন্ডিয়াকে আওয়ামী লীগকে রেখে বাংলাদেশকে লুটপাট করছে। তো তাকে সেইখানে সে তার মাছ পাঠাই দিল। এই অথর্বগুলোকে সরিয়ে স্পিরিটেড, সাহসী, যারা এই চেতনা ধারণ করে, বিপ্লবী চেতনা, তাদেরকে ইনক্লুড করা ছিল। এখন ওনার যে বয়স, ওনার ভিতরে একটা দাদা সুলভ একটা
মেন্টালিটি সৃষ্টি হয়েছে, সবাইকে একটু ভালো বলা, সবাইকে একটু রয়েস হয়ে করা। কিন্তু সন্ত্রাসীদের সাথে দুষ্ট লোককে আপনি রয়েস হয়ে ভালো কাজ করবেন, এটার উদাহরণ তো কোথাও নাই। ফ্রান্স রেভলিউশনের পরে ফ্রান্সকে কে পুনর্গঠন করছে? চার্লস দ্য গল, ওয়ার হিরো। যুগোস্লাভিয়া কে পুনর্গঠন করছিল? মার্শাল টিটু। এদের তো একজনেরও কোনো অভিজ্ঞতা নাই, যার জন্য দে আর ফেইলিং। এখন ওই কথাটা আবার একটু বলি, যে এই যে মানুষের যে একটা আশা সৃষ্টি হয়েছে যে সেনাবাহিনী খুব মানে এমন কিছু করবে, সমস্ত দুর্নীতিবাজ, সমস্ত সন্ত্রাসী দোষর, সন্ত্রাসী এবং স্বৈরাচারী তাদেরকে ধরে ব্যবস্থা নিবে। ইট ডিপেন্ডস অন দ্য পার্সন। মনে করেন এই মডেলটা কোথায় ছিল? দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় জেনারেল পার্ক শো বাংলাদেশের এই ধরনের দুর্বৃত্তেই তো রাজনীতি সেখানে ছিল। জেনারেল পার্ক শো হি মার্শাল ল জারি করে 20 বছর কন্টিনিউ করেছে। তারপরে তার সাকসেসিভ জেনারেল আরো 7 বছর কন্টিনিউ করেছে। এরপর তারা গণতন্ত্রে গেছে। বাংলাদেশে মানুষ এখন জাম করতেছে কালকে নির্বাচন দাও, কালকে নির্বাচন দাও। তারা তো দেশ গঠন করার একটা বড় অংশ যে যার জায়গা থেকে কথা বলছে, মানে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। তো এই বাংলাদেশের মানুষ একটা বড় অংশ তারা মনে করছে যে নির্বাচনই একমাত্র সমাধান। এই যে দুর্নীতিবাজদের বিচার করা, গণহত্যাকারীদের বিচার করা, এইখানে তো একমত হতে হবে সবার। আছে তো নির্বাচন না হলে তো এই পরিস্থিতি আরো কন্টিনিউ করবে না, সেইখানে তো নির্বাচন না হলে তো ওই মডেলটা ধারণ করা উচিত ছিল। যে এখন সেই মডেলে যাবে কি যাবে না সেটা তো জেনারেল ওয়াকারের সিদ্ধান্ত। উনি পিস লাভিং পারসন, উনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড ইউনুস সাহেবের উপরে দায়িত্ব দিয়েছে, তাদেরকে সহযোগিতা করতেছে। সো এই যারা আকাশচুম্বী আশা তার প্রতি করে, তারা অনেক বাস্তবতা জানে না, অনেক কিছু জানে না। যে বাংলাদেশের অভিজ্ঞতা হলো, বাংলাদেশের মানুষ এমন ভাবে ওই যে জোয়ার ভাটা হয় না দক্ষিণ অঞ্চলে আমাদের এলাকায়, মানে সকাল বিকাল মত চেঞ্জ করে। জাতীয় স্বার্থ, জনগণের স্বার্থ বা কিভাবে দেশ পুনর্গঠন করতে হবে এই ধারণা তো অনেকের ভিতরে নাই। বিএনপি তার জায়গা থেকে দ্রুত নির্বাচন চাবে, এটা স্বাভাবিক ব্যাপার। বিএনপিকে মানুষ কিভাবে দেখবে সেটা আগামী নির্বাচন যদি সঠিক হয় সেইখানে দেখা যাবে যে এই যত বদনাম এখন হচ্ছে সব বিএনপির ঘাড়ে চাপছে। সেইটা তাদের তো সুযোগ আসছিল খারাপ লোকগুলো সরাইয়া ভালো লোককে সামনে আনা, সেটা তো হচ্ছে না। সেই দিকে যাবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দেবে। সেই জন্য আমি বলি এই দায় দায়িত্ব, এই বিপ্লব অনিবার্যভাবে, আমি সরি টু সে ইনএভিটেবলি বোধ হয় এটা ব্যর্থ হবে। ব্যর্থ হবে এই কারণে, কারণ তারা আজকে বলছে ডিসেম্বরে একটা নির্বাচন দেবে। নির্বাচন দিলে তো তারা ক্ষমতায় থাকবে না, ক্ষমতায় মোস্ট লাইকলি বিএনপি আসবে। বিএনপি তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। সুশাসনের বিষয়টা অনেক পরে কথা। একটা ব্যবসায়ী খুনি লুটেরা তারা জানি কিভাবে সবাই ম্যানেজ করে ফেলায়, এই একটা আক্তারের মতো একটা সন্ত্রাসীকে ম্যানেজ করতে পারে না। তো আপনার এই যে এই ব্যবসায়ীরা তারা যে এই ম্যানেজ করে ফেলছে, মানে আপনি দেখেন তো রাজনীতিতে কয়জন আছে যাদেরকে টাকা নেয় না, টাকা দিলে 100 লোক খুঁজে পাবেন কিনা দেখেন তো, 50 জন পাবেন কিনা। তো এইটা তো মিলন ভাই তো সেই কথা বলছে যে আজকে ব্যাপারে উঠেছে, মানে ছাত্রদের ব্যাপারেও তো উঠেছে, কিন্তু ছাত্ররা তো দল গঠন করছে নাহিদের হ্যাঁ, নেতৃত্বে। না সেটা করুক, সেটা আমি বলছি যে এই যে জাতি গঠনের একটা সুযোগ আসছিল, যে বাংলাদেশটাকে এই জায়গায় গেছে যে প্রতিবার একটা সরকার আসবে, তারা স্বৈরতান্ত্রিকতায় রূপান্তর হবে, জনগণ আন্দোলন করে জীবন দিয়ে তাদেরকে সরাবে, আবার ওই একই সাইকেল। সেইখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য যে সময় দরকার, যে একাত্মতা দরকার, সেটা তো আসলে বাংলাদেশে সৃষ্টি হচ্ছে না কোনোভাবে। কারণ এখানে মানে 18 কোটি মানুষের 36 কোটি সমস্যা। এমন কোন মানুষ পাবেন না যাদের সমস্যা নাই। দেশের শাসন ব্যবস্থা মানুষকে সমস্যায় জর্জরিত করে রাজনীতিবিদরা একটা বড় অংশ লুটপাট করে এবং টাকা বিদেশে পাচার করে। এই লুটপাটকারীদের এবং এই গণহত্যাকারীদের বিচার করা, দ্রুত বিচার করাই ছিল একটা টপ প্রায়োরিটি। সেইটা কিভাবে করতে পারতো? প্রোক্লেমেশনের মাধ্যমে। সেটা করে নাই বলেই তারা এক সময় তাদের নিজেদের চামড়া বাঁচাবার জন্য ভয় পেয়ে, এর অনেকেই ইতিমধ্যে ভয়ার্ত হয়েছে, ভয় পেয়েছে এবং তারা এখন ছেড়ে দেওয়া কেঁদে বেছে এরকম একটা অবস্থায় আছে। তারা একটা নির্বাচন দিয়ে কোনোভাবে পগার পার হবে, এইটা আমার ধারণা। সেইখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারে
তাহলে এই দেশের জনগণ খুশি হবে। আমাকে চারজন প্রশ্নকর্তা, চারজনই আসছে, চারজনই আমার খুব প্রশ্ন করছে টিকিটের ব্যাপারে। আমি বলেছি কাউকে একটু আমার কাছে পাঠান, ডেফিনেটলি আমরা একটা পিআইএল করব, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব, যে যদি সৌদি আরব থেকে একমুখী 30,000 টাকা হয়, বাংলাদেশ থেকে একমুখী 1 লাখ টাকা বেশি হবে কেন? এই দেখেন, এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করতে পারে না, কিভাবে পারবে? আরে ভাই, আপনি একটা মন্ত্রণালয় চালাইতে পারেন না। আসিফ নজরুল সাহেব, আপনি করছেন শিক্ষকতা, 3টে ক্লাস নিয়ে যে ঘুমাইছেন, আর মাঝে মধ্যে একটু প্রেম টেম করছেন। একটা তো ওই আমরা তো কথোপকথন দেখছি। তো আপনি একটা রিল্যাক্স এনভায়রনমেন্ট, একটা রিল্যাক্স আপনি পছন্দ করেন, সেইখানে এই ধরনের সরকারকে 24 ঘন্টা না, 36 ঘন্টা দিনে কাজ করার কথা। শনিবার কাজ করে বলে আমি শনিবারও কাজ করছি। জানেই না কিভাবে, এরা কেউ ক্রাইসিস হ্যান্ডেল করার কোনো অভিজ্ঞতা নাই, যার জন্য এই সরকার যে ব্যর্থ হবে এটা তো অলমোস্ট শিওর। এখন প্রফেসর ইউনূস এখানে যে ব্যর্থ হওয়া যাবে না সেটা কিভাবে করবে সেইটাই আমরা দেখবো। আমরা তো তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছি। অন্য প্রশ্নকর্তা বললেন যে সংস্কার না নির্বাচন, আমি মনে করি গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হওয়ার পরে আপনার নির্বাচন হওয়া উচিত। অন্য প্রশ্নকর্তা আজহার সাহেব যেটা বলেছেন, ইয়েস আই এগ্রি। সূরা মায়াজে যেটা বলেছে সেইটা তো করা উচিত। দাঁতের পরিবর্তে দাঁত, চোখের পরিবর্তে চোখ, আপনার হাতের পরিবর্তে হাত এবং জানের পরিবর্তে দান, সেটা তো হয় নাই। আপনি তো এই যে বলতেছে যে এই বছর যারা ওয়ার্ক ক্রাইমস ট্রাইব্যুনাল করছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আপনি এখনো বলি তাজুল ইজ মাই গুড ফ্রেন্ড, প্রসিকিউটর সবাই জানে আমি 3টে মামলা এখানে পরিচালনা করছি, একটা মামলাও শেষ করতে পারবেন, আপনি লিখে রাখেন। ডিসেম্বরের ভিতরে তারা বলছে এই বছর তারা জাজমেন্ট দেবে, তো একটাও পারবে না, কারণ এই প্রক্রিয়া সম্ভব না। প্রোক্লেমেশনের মাধ্যমে আরো দ্রুত ট্রায়াল করার একটা ব্যবস্থা সামনে আনা উচিত ছিল। সেটাকে ক্যাঙ্গারু কোর্ট বলুক, যা খুশি বলুক, বাইডেনের ছেলের যদি 1 মাসের ভিতরে বিচার হতে পারে, ট্রাম্পের যদি 1 মাসের ভিতরে বিচার হতে পারে, তাহলে এই 1 মাসের ভিতরে বাইনাও অন্তত 200 টপ করাপ্ট এবং 200 গণহত্যাকারীর বিচারের রায় হওয়া উচিত ছিল, এবং সেইটা সম্ভব ছিল শুধু প্রোক্লেমেশন করে। এই তথাকথিত বিচার ব্যবস্থা দিয়ে সেটা হওয়া কোনোভাবে সম্ভব নয়। সেই জন্য আমি বলছি তারা একটা কেয়ারটেকার টাইপ একটা গভর্নমেন্ট চালিয়ে যাচ্ছে, এবং এই গভর্নমেন্টের সংস্কার প্রস্তাব সহ কোনো ভালো কাজ এর সিংহভাগই নির্বাচিত সরকার বহাল রাখবে বলে আমার মনে হয় না। বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার আজ পর্যন্ত সংস্কার করতে পারেনি এবং কখনোই পারবে না। তারা যদি সত্যিকারের সংস্কার করতে পারতো তাহলে বাংলাদেশে প্রতি 5 বছর 7 বছর 10 বছর পর পর একটা রেভলিউশন সিনারিও সৃষ্টি হতো না। তো সেই জন্য আমি বলছি অনিবার্যভাবে এই বিপ্লব ব্যর্থ হতে চলেছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে, নিয়ে আমি আসছি, গোলাম সারোয়ার মিলন। টিপু, আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করবেন আশা করি। ধন্যবাদ আপা। শুরুতে আমি স্মরণ করতে চাই এই যে বিডিআর জওয়ান গতকালকে মারা গেছে। আমার মানে অন্তঃস্থল থেকে অনেক শোক প্রকাশ করতেছি। এই যে স্যার একটু আগে বললেন ব্যারিস্টার হুসাইন, যে আসিফ নজরুল স্যার এতই আপনার ধিমে গতিতে কাজ করতেছেন, ওনার প্রেম করার সময় ছিল বাট ক্লাস করার সময় ছিল না। বাট এনিওয়েজ উনি ওনার শাশুড়িকে বের করে দিয়েছেন কাপল অফ আওয়ার্সের ভিতরে, বাট বিডিআর জওয়ানদেরকে এখানেই উনি বের করার কোনো উদ্যোগ নিচ্ছেন না, ওর হোয়াটএভার রিজন উনি দিচ্ছেন না। আর এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আপা, আপনি যদি, এটা তো জনগণের সরকার, আপনি যদি জনগণের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে চায়, আপনি গণভোট দিতে পারতেন যে একটা জিনিসের সাথে। এর মানে হলো আমি এখনো জনগণের সাথে আছি, কিন্তু ওরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে বিউরোক্রেসি আর আমরা আমাদের কথা শুনে না, কাজ করে না। আপনি যদি কাজ করার উপযোগী হন না, সরে দাঁড়ান। ভাই বলছে অনেক মানুষ আছে, আমাদের মতো অনেক মানুষ আছে আপা, 7 দিন 70 ঘন্টা কাজ করবে, এটা কোনো প্রবলেম না। কিন্তু ওদের ভিতরে যদি আপনার দেশাত্মবোধ আর দেশপ্রেম না থাকে, তাহলে আপনি কোনো সময় আপনার দেশের যে পারপাস আছে এগুলো আপনি সার্ভ করতে পারবেন না। ওই যে ইভেন তো আপনি যদি বিএনপিও যদি ক্ষমতায় যায় কালকে, ওদের ভিতরে যদি আপনার দেশাত্মবোধ আর জাতীয়তাবোধ না থাকে, ওরা গিয়ে তো আপনার ইন্ডিয়ার ন্যারেটিভস আর পারপাস গুলা ফিট করবে। বাংলাদেশের জনগণ তো এইগুলো আর চায় না। এজন্যই তো 2000-এর ওপরে মানুষ মানে হত্যা হয়েছিল, জান দিয়েছিল। এটা তো জেইলাও সেই ক্ষুদুর মতো মানে হয়ে গেল। কিন্তু আমার
এতই খারাপ লাগতেছে যে মানুষ কিসের জন্য ওদের রক্ত দিল, আর কি আমরা দেখতে পাচ্ছি। এই যে মব জাস্টিস আর সবগুলাই এত অরাজকতা কেন? এর কারণ হলো আপনার ওই যে ওদের যে ইনক্যাপাবিলিটি, আর হইলো কি আনস্কিলড পারসন যদি আপনি একটা পদে বসায় দেন। খুবই দুঃখিত, বাট আমি জানি না ওরা কবে ঘুম থেকে উঠবে। ইনশাল্লাহ ওরা যদি ঘুম থেকে উঠে তাহলে আমাদের যে পারপাস গুলো আছে ওগুলা সার্ভ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আপু। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে একটু আগে যে যুক্ত ছিলেন ইসলাম, আপনি যদি শুনে থাকেন তাহলে আপনাকে বলবো যে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি মনে হয় ইউটিউব থেকে যুক্ত হন, ওই নাম্বারে যদি বা ইমেল আছে, ইমেলে যদি একটু যুক্ত হতে আপনি যোগাযোগ করতেন আমার জন্য, আমি আপনাকে খুঁজছিলাম আসলে, যেহেতু আমার কোনো ওয়ে নাই সেহেতু আমি আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। তো আপনি যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করবেন ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি গোলাম সারোয়ার মিলন ভাই, আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে বিপ্লবের নামে আসলে আমরা মবকে উস্কিয়ে দিচ্ছি কিনা, যে বিপ্লবের চেতনা বলে আমরা মবকে উস্কিয়ে দিচ্ছি কিনা, বা মব জাস্টিস বেড়ে যাচ্ছে কিনা। এবং আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে রুমিন ফারহানা উনি বলেছেন যে গত 15 বছরে এত অনিরাপদ মনে করেন নাই, এখন উনি অনিরাপদ মনে করেন। তো এইটা হয়তো অনেকেরই কথা হতে পারে, আমি জানি না, আপনার কাছে শুনতে চাই আপনার মতামত কি। আপনার মাইক্রোফোনটা মিউট করা। কর্নেল মুস্তাফি সাহেব থাকলে ভালো হতো। এখন এই মব জাস্টিসকে কিংবা 32 নম্বর ভাঙা কিংবা যার যার বাড়ি আক্রমণকে যদি বিপ্লবের স্পিরিট বলেন, আমি সম্পূর্ণভাবে তার সাথে দ্বিমত পোষণ করি। আজকে আপনাকে একটি কথা বলি, এটা যদি 32 নম্বর আওয়ামী লীগের ফ্যাসিবাদের তীর্থস্থান হিসাবে চিহ্নিত করে যদি শুধু 32 নম্বরই সীমাবদ্ধ থাকতো, তাহলে হয়তোবা গ্রহণ করলেও করা যেত, যদিও 6 মাস পরে কেন এই প্রশ্নটা আসতো। কিন্তু যখন 32 নম্বরের পরে জেলায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বাড়িতে আক্রমণ করা হয়েছে, এখন আমি আওয়ামী লীগের একজন নেতা, আমি অপরাধ করেছি, আমাকে তো বিচারের আওতায় আসতেই হবে। আমার বাড়িঘর ভেঙে দিবেন, আমার সন্তানরা পালিয়ে বেড়াবে, আমার স্ত্রী পালিয়ে যাবে, এটা কোন সভ্যতার ইয়েতে আমরা করছি? এটা তো বিপ্লবের স্পিরিট হতে পারে না, এটা তো একটা নৈরাজ্য। এবং শুধু প্রতিটা জেলায়, আজকে তোফায়েল আহমেদের বাসায় অ্যাটাক হয়েছে, যেটা সারোয়ার ভাই বললেন, যে বিভিন্ন জেলায়, হ্যাঁ এখানে আওয়ামী লীগের নেতারা অপরাধী থাকতে পারে, তাহলে সেটা 6 মাস পরে গেল। এটা একটা প্ল্যানের অংশ, এটা একটা পরিকল্পনার অংশ, এটা ক্লিয়ার বোঝা যায়। সুতরাং আপার কথা হলো কি, যে আমাকে যে ভদ্রলোক বলছিলেন, যেটা সারোয়ার ভাই বললেন, আমি কম বেশি কিছুটা কোরআনের আলোর প্রধান সমন্বয়ক হিসেবে কোরআনকে নিয়ে আমি গবেষণা করার চেষ্টা করি। এবং আল্লাহ পাক যেটা বলছেন, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, এই কথাটা বলছেন যে জিহাদের প্রশ্নে, যুদ্ধের প্রশ্নে, অধিক যুদ্ধের প্রশ্নে এক একটা প্রেক্ষাপটে নাজির হয়েছিল। কিন্তু আল্লাহ তো গাফুর, আল্লাহ তো গাফির, আল্লাহ তো গাফার, তিনি ক্ষমাশীল। তিনি বলেছেন, ক্ষমা প্রার্থনাকে তিনি স্পষ্টভাবে বলেছেন যে দুটি জিনিসের কথা, যেটা আমি বলে গেছি, যে অনুতাপ এবং অনুশোচনার পর যদি আন্তরিকতার সাথে আজকে আওয়ামী লীগ যে কথাটা যদি বলতো যে আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা ভবিষ্যতে করব না, এটা শুধু হাসিনা না, আওয়ামী লীগের কোন নেতার পক্ষ থেকে কথাটা আসে নাই। সুতরাং তাদেরকে তো যেটা নেই, তাদেরকে তো ক্ষমা করার কোনো প্রশ্ন আসে না, সেটা বিচার হবেই। তো এখন প্রশ্ন হলো যে আমরা তাদের বিচার করব, কিন্তু আপনি যেখানে সেখানে আজকে এই নৈরাজ্য যেটা আজকে হয়েছে, এটা আমি মনে করি না এটা বিপ্লবের স্পিরিট, এটা কোনো একটা চক্রান্তের অংশ। তাহলে যে কথাটা আবার রিপিট করতে হয়, যে ডক্টর ইউনূস যাকে মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছিলেন বিশ্বসভায়, তিনি বলতেছেন যে কথিত আন্দোলনের নামে কিংবা মবের মহড়া দিয়ে এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। কেন তিনি এটা বললেন? তিনি তো বিপ্লবেরই মাস্টার মাইন্ড। তার স্টেটমেন্ট আমি কোট করতেছি বারবার, যারা বলতে চান যে এটা একটা কি বিপ্লবের স্পিরিট এটা ছিল, তিনি তো বলতেছেন রাষ্ট্রকে অকার্য করার এবং ব্যর্থ করার প্রয়াস, এটা হতে দেওয়া হবে না। তাহলে এই মাস্টার মাইন্ড কেন এই কথা বলতেছেন? তারপরে পরিশেষে তিনি বলছেন যে জুলুম করা থেকে বিরত থাকুন, না হলে আপনাদের উপর জুলুম অবধারিত। তাহলে কেন এই কথা? ওনারা প্রথমে উৎসাহ দিয়েছেন, পরে এখন লাগাম টেনে ধরতে পারছেন না, তাই আমি আপনাকে বলছি, যারা বলতেছেন এটা বিপ্লবের স্পিরিট, আমি তাদের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। আরেকটা কথা বলতে চাই, আজকে বিএনপি বলেন, ভবিষ্যতে সারোয়ার সাহেব বলেন, কিংবা আমি বলেন, আপনি বলেন,
তারা ক্ষমতা থাকবে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এটা কালচারে পরিণত হবে, আমার বাড়িঘর ভেঙে দেওয়া হবে। এটা তো হইতে পারে একটা আইনি শাসনের দেশে, যেই সুশাসনের জন্য, যে ন্যায় বিচারের জন্য, যে মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আপনি সেখানে ন্যায় বিচার থাকবে না, আপনি যা ইচ্ছা তাই করবেন, মব কি করে আপনি বলবেন বিপ্লবের স্পিড? নো, ইটস নট অ্যাকসেপ্টেবল টু দ্য সোসাইটি। এটা হলো ক্লিয়ার কাট কথা। তাই আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে আজকে দেখেন এই বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো ধ্বংসযজ্ঞে কিন্তু তারা অংশ নেয়নি, এটা কিন্তু খেয়াল করেন। ইভেন কি এই যে ইয়েতে 32 নম্বরে আমি কোনো ছাত্র সমন্বয়কে দেখি নাই, যদিও তারা বলেছে মার্চ টু 32 32 নম্বর বুলডোজার অপারেশন নাকি এটা বলেছিল, কিন্তু তারা তাদেরকে ওইখানে দেখা গেছে অচেনা কিছু ছাত্র, সেটা বিপ্লবী হতে পারে, উদ্যোগী হতে পারে, তাদেরই হতে পারে, কিন্তু চেনা মুখ সেখানে দেখা যায় না। সুতরাং এখানে একটা জায়গায় তো যে কোনো বিপ্লবের প্রথম সারির, মধ্য সারির, দ্বিতীয় তৃতীয় সারির নেতারাও থাকেন। আমাকে আপনার কাছে প্রশ্ন, সারোয়ার ভাইয়ের কাছে প্রশ্ন, কোন নেতাটা ছিলেন 32-এ যে অভ্যুত্থানকে সেখানে কোন নিশ্চয়ই এই ছাত্র নেতৃত্ব বলেন কিংবা জামাতে ইসলাম বলেন কিংবা বিএনপি বলেন, কোন নেতার নেতৃত্বে এটা হয়েছে? আপনি একটা সাধারণ লোক উস্কে দিয়ে একটা ঘটনা ঘটবে, সেনাবাহিনী দাঁড়িয়ে থাকবে। আমি 32 সম্পর্কে জাস্টিফাই করছি না, আমি বলতে চাই বিচার, আমি কিন্তু প্রতিটা টকশোতে বলি এদের প্রথম বিচার হতে হবে, তারপর তাদেরকে আপনি নির্বাচন করবে কি করবে না, কিংবা তাদেরকে যদি আপনি নিষিদ্ধ করেন দরকার হলে, আপনি এখন নিষিদ্ধ করবেন না, আপনি তাদের নিবন্ধন বাতিল করবেন না, আপনি এর মধ্যে নিরীহ কর্মী থাকতে পারে না, আপনি গ্রামে গঞ্জে তাদেরকে যে হত্যায় জড়িত ছিল না তাদেরকে আপনি তার বাড়িঘর ভেঙে দিবেন। এটা তো এই সভ্য সমাজে হইতে পারে না। এই কালচারটাকে তো কোনো সময় কোনো সুস্থ বিবেক মানুষ কোনো এটাকে সমর্থন করতে পারে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে আজকে আমাদেরকেও যেটা করতে হবে সেটা হলো যে তাদেরকে বিচার করে আমরা একটা ভবিষ্যতে আমরা একটা সুস্থ সমাজ ব্যবস্থা আমরা নিয়ে যেতে চাই। এইভাবে নৈরাজ্য চলতে থাকলে দেশে আইনের শাসন বিশ্বাসী জনগণ তারা কিন্তু দেখতে চায় যে একটা স্থিতিশীলতা, কিন্তু দেখছে যে তারা আরো অবনতি দেখছে, এটা তারা দেখতে চায় না। তারপর ধরেন এখানে একটা কথা বলি, দেখেন নজিরবিহীন গণ অভ্যুত্থানের পর যেখানে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার সর্বক্ষেত্রে মানে এটা জনগণের আকাঙ্ক্ষা ছিল, কাম্য ছিল, তখন এইসব নৈরাজ্য যত কম হবে ততই কিন্তু মঙ্গল। কিন্তু দিন দিন বাড়তেছে। এটা হয়তো 5 তারিখের পরে 10 তারিখ পর্যন্ত পুরো অগাস্ট মাস ধরে যদি এটা চলতো, মানুষ কিন্তু চলতো যে একটা ক্ষোভ যেটা হয়েছে 5 তারিখের পরে 3 দিন সরকার ছিল না। আমি তো মনে করি যে 3 দিন সরকার ছিল না ওই দিন তো এই এখনকার সময়টা অনেক ভালো ছিল। ওই 3 দিন সরকারের সময় কোনো এলাকা পাহারা দিতে হয় না, কোনো ডাকাতি হয় নাই, কোনো নৈরাজ্য হয় নাই। তখন তো অনেকটা এটা সরকার বিহীন অবস্থা যখন ছিল তখন এর চেয়ে বর্তমান যে পরিস্থিতি, আপনার জিনিসপত্রের দামও এত বাড়ে নাই, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয় নাই। তো যাই হোক, এখন আমাদের যে কথা আমি লাস্টে আমি কনক্লুডটা এইভাবে করতে চাই। আপনার কাছে আমার আরেকটা মানে লাস্টে কথা বলার আগে আরেকটা প্রশ্ন, যে বেনজিরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, এখন আবার বেনজির যখন একটা বক্তব্য দিল পুলিশ সম্পর্কে, এখন বলছে যে বেনজিরকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশনা। না এই যে কথা যেটা সারোয়ার ভাই অত্যন্ত সুন্দরভাবে আগে বিভিন্ন সময় বলে গেছেন, আমি তার এটাকে সমর্থন করি। দেখেন এদের তো 60-70% লোক এখনো তো আমার প্রশাসনে আছে, এবং এই যে 600 লোককে সেনাবাহিনী দিয়েছে। আমি সারোয়ার ভাইয়ের সাথে একমত যে সেনাবাহিনী সম্পর্কে একটু বলে দিই, তারপরে এই কথায় আসি। জেনারেল ওয়াকার একটা কৌশলের কাজ করেছিলেন 5ই আগস্ট, আমি মনে করি উনি ঠিকই করেছিলেন। আজকে উনি যদি ভূমিকা না রাখতেন, আজকে উনারা বললেন কর্নেল সাহেব থাকলে ভালো হতো, নিশ্চয়ই উনি পরে শুনে নেবেন, ধরেন ক্যান্টনমেন্টে নিয়ে শেখ হাসিনাকে রাখা হতো। আপনার সেনাবাহিনী কি তখন যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তারা গুলি ছুড়বে না, পাবলিক যদি জানতো যে ক্যান্টনমেন্টে গেছে, পাবলিক তো ক্যান্টনমেন্টে ঢুকতো। এটা আমার বিশ্লেষণ। এটা আপনি তো এই মবকে থামাইতে পারতেন না। 5 তারিখে যে আপনি বিশ্বাস করবেন, এখানে সারোয়ার ভাই আছেন, আপনি একজন বিজ্ঞ সঞ্চালক, আপনার এখানে আমার মনে আছে 3 তারিখে আমি বলেছিলাম, আপনার রেকর্ডে আছে, আমি বলেছিলাম 72 ঘন্টার মধ্যে এটি রক্তপাত হতে যাচ্ছে। 72 ঘন্টা পার হয় নাই, 5 তারিখে কিন্তু ঘটনা ঘটে গেছে। আপনার রেকর্ডে আছে, 3 তারিখে আপনি আমাকে এনেছিলেন আপনার এখানে। এবং সেখানে আমার কথা হলো কি, পরের দিন যারা আমরা রাজনীতি করি আমরা জানি একটা পরিবর্তন হতে যাচ্ছে, কিন্তু বিশেষ করে অন্তত আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি ভাবি নাই এইভাবে তাকে পালিয়ে যেতে হবে। তাহলে কেন পালিয়ে গেছেন?
এক আমার বন্ধু উত্তরা থেকে বলতেছেন, কয় মিলন ভাই এই লক্ষ লক্ষ লোক কোত্থেকে আসলো? কর্নেল অলি সহ আরো অনেক বুজুর্গ ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় করেন, ধ্যান করেন, তারা বলছে মিলন ভাই আল্লাহর ফেরেশতা নামেছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, মানুষের রূপে আল্লাহর পক্ষ থেকে এটা গজবটা দিলেছে। এই যে যেটা হইছে আমরা জানতাম এই সরকার ক্ষমতা থাকতে পারবে না, হয়তো অন্যর কাছে ক্ষমতা দিয়ে সে অফ থাকবে কিংবা যাবে, কিন্তু এইভাবে তাকে ৪৫ মিনিটের মধ্যে তাকে চলে যেতে হবে, এটা কেউ যদি বলে যে আমি জানতাম, আমি বলবো সে মিথ্যা কথা বলতেছে। এটা সেনা প্রধানও এটা সকালবেলা যখন ঊর্ধ্বমান করলেন, ইভেন কি র এটা জানতো না, র জানতো দেয়ার ইজ গোইং টু বি চেঞ্জ, র সেটা বুঝতেছিল যে এটাকে শেখ হাসিনাকে রক্ষা করা যাচ্ছে না। কিন্তু যখন দেখলো সকালবেলা সেনা প্রধানরা রাত্রেবেলা থেকে কথা হচ্ছিল যে কিছু হলে তাকে হয়তো সেভিং করবে, কিন্তু তাকে এই ৪৫ মিনিটে কেন পাঠাইতে হলো? এই যে লক্ষ লক্ষ লোকের যে উত্তাপ যেটা হয়েছিল সেটা তো আমরা দেখেছি, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা ওই যে মানে যেটা পাঠানো হয় বিভিন্ন ফেরাউনের বিরুদ্ধে কিংবা নমরুদের বিরুদ্ধে, আল্লাহ পাক যে ইতিহাস আমাদের সামনে রেখেছেন, এখানে তো সেই ফেরাউনের বিরুদ্ধে কাহিনীটা ঘটেছে। 15ই আগস্ট তার দলের মালিক ওকিল শেখ মুজিবকে বলছিল ফেরাউনের পতন হয়েছে, এইবারও তো সেই ফেরাউনের উত্তরসূরি বড় ফেরাউনের পতন হয়েছে। তো এগুলি তো আমরা দেখেছি। এখন কথা হলো কি যে এই একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে সেনা প্রধানকে যে ৬০০ জনকে তিনি আশ্রয় দিয়েছেন তারা কিভাবে গেল। হাসান মাহমুদ সাহেব যখন জেলে ছিলেন উনি চলে গেলেন বিনা বাধায়, নিশ্চয়ই সরকারের অংশ, নিশ্চয়ই সামরিক বাহিনীর অংশ সেখানে জড়িত ছিল। এই জবাবদিহিতা পালিয়ে গেলেন, এখন ইন্টারপোল। আচ্ছা, তারপর বেনজি সাহেব তো আগেই এয়ারপোর্ট দিয়ে পালাইছেন, এটা তো আপনারা ভিডিওতে দেখেছেন। ৫ই আগস্টের আগেই সে বিদেশে চলে গেছিল, কিন্তু বিদেশে গিয়ে সে কিভাবে পুলিশকে অর্গানাইজ করার জন্য যেটা করতেছে, এটা তো ভারত তো একটা ইন্ধন দিচ্ছে। আমাদের কথা হলো যে আপনি এখানে গুড গভর্নেন্স এবং স্ট্রং এটা যদি থাকে, এখানে তো রন্ধ্রে রন্ধ্রে সেই ফ্যাসিবাদের দোসররা তো রয়ে গেছে, এদেরকে ক্লিন আপ করতে হবে। ক্লিন আপ না করে এবং এখনো তো বলছে যে ডক্টর ইউনূস আজকেও বলেছেন যে সামনে আরো কিছু ঘটনা ঘটবে, সতর্ক থাকার জন্য উনি বলেছেন। এইটাই উনি তো দেখেন আগেও কিন্তু 2-3 তারিখের দিকে উনি বলেছেন যুদ্ধ পরিস্থিতি হতে পারে। তো বলছেন আরেকটা কথা হলো কি আমি বলি, শোনেন, একটা কথা তো সত্যি কথা, আমরা যতই বলি মব জাস্টিসকে জাস্টিফাই না করি কিংবা নৈরাজ্যের কথা বলি, শেখ হাসিনা যে এটার জন্য মূলত দায়ী, যে এটা কিন্তু এটা কি সুযোগ আমরা দিয়ে বলবো, আমাদের মধ্যে যারা এটাকে হঠকারী সিদ্ধান্ত মাধ্যমে যেটা করতে চায়, এটা গণতান্ত্রিক। আপনি এখানে আমার সারোয়ার ভাই আছেন, যারা বিপ্লবের চেতনায় থাকতে চান তাদের সাথে আমি কোনো বিতর্কে যাব না, থাকেন বিপ্লবের চেতনায় থাকেন, বিপ্লবী সরকার করেন, বিপ্লবের চেতনা বাস্তবায়ন করেন, আই উইল নট ডিবেট এনিথিং। যে পর্যন্ত আপনি একটা আধা সংবিধানের অধীনে আপনি কাজ করতেছেন, সেখানে বিপ্লবের কথা যে একটা আপনার এখানে লেখাও একটা আসছে যে এটাকে গণ অভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো। তো এই ডিম আগে না মুরগি আগে, গণ অভ্যুত্থান না বিপ্লব, এই তর্ক আমার মনে হয় এই মুহূর্তে না। আমাদের কথা হলো 24-এর যে একটা গণ অভ্যুত্থান বলি আর বিপ্লবী বলি, আমি ধরেন তোর কাছে মিললাম দুইটাকে একই, এটা একটা পরিপূরক। সেটার আকাঙ্ক্ষাটা ছিল যে আমরা যাতে করে আমরা একটি ন্যায়ভিত্তিক একটা বৈষম্যহীন সমাজ তৈরি করতে পারি। এখন যে ঘটনাগুলি ঘটতেছে তাতে কি আমরা ফ্যাসিজমের সেই প্রেতাত্মা কিংবা 24-এর পূর্ববর্তী রাজনীতির যে অবস্থান ছিল, যে সিনারিও ছিল 24-এ 5ই আগস্টের পূর্বের যে সিনারিও ছিল, 5ই আগস্টের পরবর্তী সিনারিওর কি কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি? 2 নম্বর নির্বাচনের কথা ডিসেম্বরে বলতেছেন, আমি সারোয়ার সাথে সম্পূর্ণ একমত। এই ডিসেম্বরের মধ্যে আপনি নির্বাচন করবেন, ব্যবস্থা ঠিক করলেন না, কিন্তু সেই আগের মতোই ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি হবে। আমি অবশ্যই আমি বিভিন্ন টক শোতে বলেছি যে ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন করে ফেলা উচিত। আমি বলেছি আপনার কাছে, আপনার এখানেও বলেছি, এখনো বলি, কিন্তু তার আগে তো আপনি এই কাজগুলি করতে হবে। সেই কাজটা করতে গিয়ে আমরা যেমন গার্মেন্টসের কস্ট ব্রেকডাউন করি, অর্থাৎ এই যে আমার ইয়েতে এটার মধ্যে ফ্যাব্রিক কতটুক লাগবে, বাটনের মূল্য কত, সুতা কতটুকু লাগবে, ঠিক সেভাবে টাইম ব্রেকডাউন। আমার এই সংস্কার যেগুলি ঐক্যমত এই এবং নির্বাচনী সংস্কারের জন্য এগুলি করতে এই লাগবে, আমার ভোটার রেজিস্ট্রেশন এই লাগবে, আইনি যে সীমাবদ্ধতা আইনকেই করার জন্য এটা লাগবে। আপনার এখনো ডিলিমিটেশন এখনো ফাইনাল করা হয়নি,
আমি না দিয়ে এটার কোনো সমন্বয় নাই। ওই প্রধান নির্বাচন কমিশন এক কথা বলতেছে, আমাদের সরকারের থেকে এক কথা বলতেছে, আমাদের যে সংস্কার কমিশন করা হয়েছে এক কথা বলতেছে। হ্যাঁ, সংস্কার কমিশনে সুপারিশ দিতেই পারে, অনেক উপদেশ সুপারিশ কিন্তু দেওয়া যায়, বাস্তবায়ন কিন্তু কঠিন। আমার কথা হলো কি, যারা সুপারিশ করছেন এটা তো নির্ভর করে স্টেক হোল্ডারদের কথার ঐক্যমতের বিনিময়ে আমরা করব, যেগুলো ঐক্যমত হবে সেগুলো তো বাস্তবায়ন ইমিডিয়েটলি করা যাবে। আমি সারোয়ার ভাই যেটা বলেছেন, সেইখানে নির্বাচন করতে গিয়ে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে গিয়ে যা যা একটা সুন্দর, আমার ভোট আমি দেবো, যাকে ভালো মনে করি তাকে দেব, এই পরিবেশটা তৈরি করতে হলে দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে ভালো মানুষের রাজনীতি, ভালো মানুষের যদি করতে হয়, তাহলে দেয়ার শুড বি এ সিগনিফিকেন্ট চেঞ্জ, রিফর্ম, সংস্কার। আরেকটি কথা বলতে চাই, আপনি ছাত্রদের কথা বলছেন, দেখেন ৭৫-এর ৭ই নভেম্বরের পরিবর্তন জেনারেল জিয়া ক্ষমতা ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল ছাত্র রাজনীতি তার জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সময়ের দায়িত্ব করতে। তিনি কিন্তু ডান বাম মুক্তিযুদ্ধ অমুক্তিযুদ্ধ মিলে একটি জাতির প্রয়োজনে একটা কিন্তু তিনি এটা তৈরি করেছিলেন। আপনি যেটা বলতে চান, দেখেন তখন কিন্তু বিএনপি ওয়াজ দ্যাট টাইম ইট ওয়াজ এ কিংস পার্টি। এরশাদ সাহেব যে জাতীয় পার্টি, ইট ওয়াজ এ কিংস পার্টি। এখন কিংস পার্টি করার মানুষ খাবে না, ইউসুফ সাহেব কিংস পার্টি উনি করবেনও না। এখন আপনি যে বললেন, যিনি নাহিদ যে প্রধান হবেন, উনি যে পথ ছেড়ে এসে পথ দল করুক, এটাকে আমরা ওয়েলকাম করতে চাই। নতুন দল হোক, এই ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি কেউ রাজনীতি মানুষের কাছে যদি আপনি এখন তো মানে আগে তো সে সরকারে থেকে তারা সুযোগ সুবিধা নিয়েছে, এখন সে সরকার থেকে ঠিক আছে। আপনি কি নির্বাচন হয়ে শিডিউল ডিক্লেয়ার হয়েছে? হ্যাঁ, সরকারি ছিল, তাতে কি হয়েছে বলেন আমাকে, আমাকে একটু ক্লিয়ার করেন, আমি ক্লিয়ার হতে চাই। উনি ধরেন নাহিদ এখন সরকারে আছে, উনি এখনো তো নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার, উনি সরকারে ছিল, এখন সে প্রস্তুতি হয়েছে ফাইনাল অবস্থায়, যখন দল এসেছে তখন সে এখন ছেড়ে দিয়ে তার দলের দায়িত্ব, হ্যাঁ ছেড়ে দিয়ে করবে। আমি কি বললাম, আপনি জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব ক্ষমতা থেকে দল করছে, সেটা সমালোচনা আপনারা করেন না। এখন তারা যদি একটা এত বড় আন্দোলন সংগ্রাম করলো, এত বড় অ্যাচিভমেন্ট করলো, তারা নতুন দল সে কেন? আজকে আমি সারোয়ার ভাই মিলে যদি মনে করি বাস্তবের ভিত্তিতে যে আমরা একটা নতুন দল করবো, তা আমাদের কি আপনারা কিংস পার্টি বানিয়ে দিবেন? আমরা করতে পারি না, আমাদের রাইট নাই, কনস্টিটিউশন আমাকে সেই রাইট দেয় নাই। অবশ্যই আমরা করতে পারবো। তাদেরকে অন্যরকম ভাবে দেখি, মানে তাদেরকে আমরা আদর্শিক হিসেবে দেখি। এখন আসছেন সুন্দর কথা, এখন তারা যে দলটি করবে সেখানে যদি গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে, সারোয়ার ভাইদের মতো সজ্জন ব্যক্তিদেরকে নিয়ে, কিংবা আরো এরকমদেরকে নিয়ে নবীন প্রবীণের সমন্বয়ে একটা নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নকে, যেটা আমরা বলি ৭১-এর মুক্তিযুদ্ধ আর এই ২৪-এর আকাঙ্ক্ষার সমন্বয়ের আগামী দিনের পথ চলাকে যদি তারা একটা দর্শন দিতে পারে, নিশ্চয়ই সে পাবলিক গ্রহণ করবে। আর না হয় ইলেকশন তো হবে, সেই ইলেকশন হবে। এবং এটা আমি বলতে চাই যে দেখেন, একটা বড় স্টেক হোল্ডার কিন্তু বিএনপি। আজকে দেখেন, এই বিএনপি বড় স্টেক হোল্ডার হওয়ার পর তারা কিন্তু তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে, আর জামাত বলতেছে নো, সংস্কার হওয়ার পর নির্বাচন হবে। তার মানেটা কি? তার মানে আজকে এই বড় দুইটা স্টেক হোল্ডারের মধ্যে আজকে বিভাজন তৈরি হচ্ছে। আমরা তো এটা চাই না, আমরা চাই একটা ঐক্যমতের জায়গায় আসুক। এখন একজন বলতেছে যে আজকে বিএনপি ধরেন, আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি হিসাবে বলতেছি, আমি বিএনপি রাজনীতি এখন করি না, কিন্তু আমি শুভাকাঙ্ক্ষী ব্যক্তি হিসাবে বলি যে আজকে বিএনপি যে দায়বোধ তৈরি হয়েছে, দখলবাজি কিংবা চাঁদাবাজি কিংবা তার জন্য তারা ১,০০০ কর্মীকে তারা বহিষ্কার করেছে, বাকিগুলি করতেও পারতেছে, কয়জনকে বহিষ্কার করবে? সুতরাং তারা শুদ্ধ হোক এবং যুক্তিসঙ্গত সংস্কার বাস্তবায়ন হোক এবং নির্বাচন যথাসময় হোক, নিশ্চয়ই বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় আসবে। এবং এটাও ঠিক যে আজকে যদি বিএনপি ভুল করে, তাহলে সব দল একত্রিত হয়, যাতে মানুষের মনে যদি এই আস্থাই জন্মায়, এই ধারণাই জন্মায় যে আওয়ামী লীগ বলতো বিএনপিও ফ্যাসিবাদী চরিত্র নিয়ে ভবিষ্যতে আসবে, তাহলে সবগুলি দেখবেন এক হয়ে বিএনপির বিরুদ্ধে নামতেছে। নাম্বার 1। নাম্বার 2, আমি যে কথা বলে শেষ করতে চাই যে বিএনপি এই মুহূর্তে যে তারা ক্ষমতায় আসতে চায়, বিএনপি ক্ষমতা আসলে দেশের যে অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার যে অবস্থা, তারা তো এটা কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, তাদের একটা রাজনৈতিক শক্তি থাকবে, কিন্তু যে রাজনৈতিক শক্তি, যে চরিত্রের রাজনৈতিক শক্তি কর্মী তাদের বাহিনী আছে, এখনই তো দখলবাজ হয়ে গেছে, তো তখন আর ডবল বাড়বে। আপনি কিভাবে তাদেরকে কন্ট্রোল করবেন? আপনি নিজের দলকে আজকে শুদ্ধি করতে হবে, নিজের দলকে আজকে কন্ট্রোলে আনতে হবে। সে আজকে বিএনপি, আজকে অ্যান্টি আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি কিন্তু বিরাট দল। এমনকি আজকে সত্যি কথা, সারোয়ার ভাইকে আমাকে বিএনপি থেকে যদি অফার দেওয়া, একটা কথার কথা আমি আপনাদেরকে বোঝানোর জন্য, যদি নির্বাচন করেন, আমরা হয়তো বা রাজিও হয়ে যেতে পারি, কারণ আমরা নির্বাচন পাগল যারা, তারা এটা করতে পারে। কিন্তু তারপর আমি এইটাকে মাথায় রেখে আজকে বিএনপির সমালোচনাটা করতে চাই বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে।
তারা তাদের দল কিন্তু সেইভাবে রিফর্ম সেই জায়গায় আনতে পারে নাই। এবং আমরা ভবিষ্যতে চাই, এটা শেষ কথা হলো এটাই যে বিএনপির ভিতরে একটা শুদ্ধি দরকার, সংস্কার দরকার, দলের আচরণে, দলের কর্মসূচি প্রণয়নে, দলের নেতৃত্ব নির্ধারণে। এবং যে 31 দফা দেওয়া হয়েছে, এই কথা বলে আর সময় নষ্ট করবো না, এটা সবাই জানেন যে এটা গ্রহণযোগ্য, যেটা অলরেডি 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া কিংবা এগুলি সব আগামী পার্লামেন্টের সিদ্ধান্ত হবে। কিন্তু এখন যেগুলি নির্বাচন করার জন্য যেগুলি রিফর্ম করা দরকার, এগুলির ব্যাপারে বিএনপি একটা ইতিবাচক ভূমিকা দেখাবে, অন্যান্য দলগুলি ইতিবাচক ভূমিকা দেখিয়ে ঐক্যমত জায়গায় আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। তবে এটা ঠিক যে আমরা যদি এগুলি না করে আগের মতো নির্বাচন করে ফেলি, তাহলে দেশের অবস্থা ভবিষ্যতে আরো খারাপ হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে ওয়াকারুজ্জামানরা আসলে কি চেয়েছে এবং ওয়াকারুজ্জামানরা কি করতে চায়, আসিফ নজরুল্লাহ কি করতে চায়। প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।